রিহানের বাড়ি ঢাকার উত্তরায়, সিটি কলেজ থেকে বেশ অনেকটা দূরে। প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে গিয়ে ও ভীষণ টায়ার্ড হয়ে যায়। খুব ধকল যায় ওর ওপর। বাড়ির গাড়ি নিয়ে যায় সবসময়। বিশাল এরিয়া জুড়ে ডুপ্লেক্স বাড়ি, বাড়ির সামনে সরু রাস্তা, তার দুপাশে ফুলের বাগান। ওর শৌখিন বাপের সখ্যতার শেষ নেই। তার উপর বাপের যে অঢেল টাকা পয়সা আছে তা বাড়ির বাইরে থেকে দেখলেই বোঝা যায়। ওর গাড়িটা যখন গেট পেরিয়ে ঢুকলো, তখন বেশ কিছু বডিগার্ড ছেলেপিলে দাঁড়িয়েছিল উদ্যানে। ওদের বাড়ির সামনে সারাক্ষণই ছেলেপিলের আসর থাকবে, সবসময় থাকে থাকে এরা, কিন্তু আজ সংখ্যাটা একটু বেশি। আজ কি কোনো রাজনৈতিক সম্মেলন আছে? আজ অন্য দিনের তুলনায় মানুষজন এত বেশি কেন? রেহান ভাবনায় পড়ল। রেহানের মন আজ বিশেষ একটা ভালো নেই। ওর খুব মনে পড়ছে একজনের কথা। আজ বেশ কয়েকটা রাজনৈতিক মিছিল দেখেছে ও। সাদা পাঞ্জাবি পরা নেতাদেরকে দেখলেই ওর একটা গম্ভীর ছেলের কথা খুব মনে পড়ে। রেহান বেল বাজিয়ে অপেক্ষা করলো। মুহূর্তেই সাবিয়া দরজা খুলল। রেহান হাসে ওর দিকে তাকিয়ে। সাবিয়া সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। রেহান ঘরে ঢুকলো। সার্ভেন্টরা সবাই আসবাব ঝাড়ছে। রেহান ভ্রু কুঁচকে তাকায়। সাবিয়া রেহানের দিদি। সাবিয়ার দিকে তাকিয়ে শুধায়, আজকে স্পেশাল কিছু আপু? বাইরেও অনেক মানুষজন দেখলাম, কেউ কি এসেছে? সাবিয়া হাসি মুখে বলল, তোর জন্য একটা গিফট আছে। কি গিফট? দাদু ভাইয়ের রুমে চল। রেহান ভ্রু কুচকে তাকালো। প্রশ্ন না করে বলল, ব্যাগ রেখে আসি। হুম হুম, আগে তোকে গিফট দিই। সাবিয়া সামনে হাঁটে। রেহান ব্যাগ কাঁধে নিয়ে ওর পিছু পিছু যায়। রুমের সামনে থামতেই সাবিয়া কক্ষে উকি দিয়ে বলল, ভাইয়া, দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। রেহান ভেতরে ঢুকলো। ওর দাদু ভাই রায়হান এহসান অনেকগুলো বছর ধরে শয্যাশায়ী। বিছানা থেকে উঠতে পারেন না। তার হাত দুটো আঁকড়ে ধরে রাত বসে আছে তার পাশে। হাসি মুখে কথা বলছে। রেহানকে চোখে পড়তেই প্রশস্ত হেসে ডাকলো ওকে। রেহান ঠোঁট কামড়ে চাইল তার দিকে। পরক্ষণেই দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরল তাকে। উৎফুল্ল কণ্ঠে ডাকলো, ভাইয়া তুমি? রাত ওর পিঠে হাত রেখে বলল, আমার বাচ্চা, কেমন আছিস তুই? রেহান উত্তর না দিয়ে একাধারে আওড়ালো, আই মিস ইউ ভাইয়া, আই মিস ইউ সো মাচ, আই মিস ইউ টু। রেহান সোজা হয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আমি ভুল দেখছি না তো? তুমি এসেছো তাও এ বাড়িতে? তুমি তো এখানে আসো না ভাইয়া। কেন আসতে পারি না তোদের বাড়িতে? বাড়িতে শুধু আমাদের না, তোমারও। রাত রেহান ও সাবিহার সৎ ভাই। রাত হাসলো। রেহান উৎফুল্ল চিত্তে গিয়ে বসলো ওর কাছে। রায়হান এহসান হাসছেন ওদের দিকে তাকিয়ে। কতদিন পর যে তিন ভাই বোন একসাথে হয়েছে তার হিসেব নেই। এই দৃশ্য কতদিন ধরে দেখেন না তিনি। সাবিয়া দাঁড়িয়েছিল। রাত ওর দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস। তোমার কপিক্যাট চলে এসেছে না ভাইয়া? আমার তো আর কথা বলার চান্সই নেই। সেই কথা বলে বলে তোমার কানের অবস্থা খারাপ করে দিবে। রেহান মেচেমেচে রাগ করলো। এই মেয়েটা সবসময় ওকে রাতের কপিক্যাট বলে। তার অবশ্য কারণও আছে। রেহান সবসময় খুব করে চেষ্টা করে রাতের বিহেভিয়ারগুলো কপি করতে। ওর পার্সোনালিটি, ওর কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল, বসার ধরন, গোমরা মুখেও মাঝে মাঝে মুচকি হাসা, এমনকি খাওয়ার ধরনটা পর্যন্ত কপি করা থেকে বাদ দেয় না ও। অন্যরা তো আর জানে না মানুষটা যে ওর কতটা পছন্দের। ওর খারাপ লাগে না ওকে কপি ক্যাট বললে, আরো ভালো লাগে। মনে পড়ে ওর একটা ভাই আছে যে ওদের সাথে থাকে না, বছরে মাসে একবার কথাও বলে না, খোঁজও নেয় না, কিন্তু রেহানের খুব মনে পড়ে তার কথা। তবুও সে রাগার চেষ্টা করে তার মতো। কিন্তু রেহান এখনো তার রেগে যাওয়ার ধরনটা কপি করতে পারেনি। রাতের একটা চিল্লানি ধমকে ওদের বাড়ির সবাই সোজা হয়ে যায়। সেখানে ও চিল্লালে ওর পিঠের উপরই ধুমধাম পড়বে। তার উপর রাতের মতো ভাঙচুর করতে চাওয়াটা তো বিলাসিতা। রেহান রাতের দিকে তাকিয়ে বলল, কখন এসেছো ভাইয়া? মাত্রই। এসেই দাদুভাইকে দেখতে এসেছি। বললে না তো আসবে যে। আমি তো আর কলেজে যেতাম না।
রাত ভাবুক স্বরে বলল, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। রিহান খুশিতে ওর বাহু জড়িয়ে ধরল। সাবিয়া এগিয়ে এসে বলল, হয়েছে ছাড়, ভাইয়া অনেক টায়ার্ড, আসো ঠান্ডা কিছু খাওয়াই তোমাকে। জানো তুমি আসবে শুনে আমি তোমার জন্য ডাবের পুডিং বানিয়েছি। রাত ওর গাল টেনে দিয়ে বলল, বাহ, আমার অকর্মা বোনটা রান্না করতে শিখে গেছে তাহলে। একদম অকর্মা বলবা না, এখন সব রান্না টুকটাক শেখার চেষ্টা করছি আমি। ইউটিউব দেখে দেখে সব রেসিপি ট্রাই করছি। রাত উঠে দাঁড়িয়ে এক হাতে জড়িয়ে ধরল ওকে, বলল, চল তাহলে আজ তোর রেসিপি ট্রাই করি। রেহান মুখ কালো করে বলল, আমার জন্য বানাওনি আপু? আমিও তো বাইরে থেকে এসেছি, অনেক গরম বাইরে, কই তুমি আমার জন্য তো বানাও না। তুই তো সারাক্ষণই আমার চোখের সামনে থাকিস, ভাইয়াকে তো চোখের দেখাও দেখতে পাই না একটু। তুই আর ভাইয়া সেম হলি? রেহান ঠোঁট উল্টালো। রাত ওর হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল, মন খারাপ করে না, তোর জন্য বানিয়েছে, আর না বানালে আমার থেকে ভাগ করে দেব, ঠিক আছে? রেহান প্রফুল্ল চিত্তে মাথা ঝাঁকায়। সাবিয়া রাতের জন্য শুধু ডাবের পুডিং বানায়নি, সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটনি করে অনেক ডিশ বানিয়েছে। চকলেট মিল্কশেক, হোয়াইট সস পাস্তা, স্টেক, গলদা চিংড়ি, 2-3 রকমের ফলের জুস, দেশি বিদেশি মিলিয়ে অনেকগুলো রান্নাই সে করেছে। রাত সবগুলো টেস্ট করেছে। অত আহামরি না হলেও মোটামুটি হয়েছে, যেহেতু এটা সাবিয়ার প্রথম রান্না। তবুও রাত বোনের প্রশংসায় পঞ্চমুখ, এমনভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে যেন এর চেয়ে সুস্বাদু রান্না সে এর আগে কখনো খায়নি। রাত আর রেহান খাচ্ছিল টেবিলে বসে, সাবিয়া এটা ওটা বেড়ে দিচ্ছে ওদেরকে। রাত বসতে বললেও বসছে না ওদের সাথে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ওরা তিনজন এসে ড্রয়িংয়ে বসলো। সাবিয়া আর রেহান একের পর এক কাহিনী বলেই যাচ্ছে ওকে, ওদের কথাই শেষ হচ্ছে না। রাত বাইরে যেমনই হোক ওদের দুজনের সাথে খুব ফ্রি, সে মনোযোগ দিয়ে শুনছে ওদের কথা। কথায় কথায় রাত সাবিয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, তোর না একটা বয়ফ্রেন্ড ছিল সাবু, সে কোথায়? সাবিয়ার মুখের হাসি মিলিয়ে যায়, মুখ কালো করে বলল, আর বয়ফ্রেন্ড, কবেই মারা দিয়ে চলে গেছে, বোনের খোঁজ নাও তুমি? রেহান একটু হাহুতাশ করলো বোনের কষ্টে। সাবিয়া এমনিতে এসব কথা বলে না ওকে, তবে বড় ভাইয়ের বদলতে এসব শুনতে পাচ্ছে ও। এসব প্রেম কাহিনী শুনতে বেশ লাগে ওর, তা যতই বোনের হোক না কেন। রাত ঠোঁট টিপে হাসি আটকে বলল, বলেছিলাম না তোকে, বড় ভাইয়ের কথা তো শুনলে এই হয়, না শুনলে কতবার বলেছিলাম ভেবে চিনতে পা বাড়া। না, তোমার তো একদম ট্রু লাভ, বিশ্বাস কর, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিচ্ছু নাই, সব অভিনয়, স্ক্যাম। একসময় সবাই ছেড়ে চলে যায়, একা বানিয়ে দিয়ে যায় আমাদেরকে, মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে হাতটা ছেড়ে দেয়। আমরা উদভ্রান্তের মতো রাস্তা খুঁজতে থাকি, যে রাস্তাটা একটা মানুষের সাথে পাড়ি দিয়েছি সে রাস্তা দিয়ে একা ফিরতে আমাদের খুব কষ্ট হয়। মাঝে মাঝে ফিরতে পারি, মাঝে মাঝে একা ফেরা আমাদের পক্ষে সম্ভব না, সম্ভব হয় না। এজন্যই সাবধান করেছিলাম তোকে, শুনিস নাই আমার কথা, এখন কষ্ট পা। সাবিয়ার মনটা অকস্মাৎ ভীষণ খারাপ হয়ে গেছে, মুখ কালো করে বসে আছে ও। রাত গালে হাত ঠেকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তার বোন যে এতটা সিরিয়াস রিলেশনশিপে ছিল রাত জানতো না। সাবিয়া ছেলেটার কথা অনেকবারই বলেছে রাতকে, বলেছিল ওর বিয়ের শুরু থেকে সবকিছু রাত অ্যারেঞ্জ করবে। নিজের প্রেমিককে প্রথমে নিজের মা বাবার সাথে দেখা না করিয়ে ভাইয়ের সাথে দেখা করাতে চেয়েছিল সাবিয়া। রাত বলেছিল ঢাকায় আসলে দেখা করবে। তারপর মাঝখানে অনেক দিন সাবিয়ার সাথে কথা হয়নি ওর। সাবিয়া বলেনি, রাত খোঁজও নেয়নি। এরই মাঝে মেয়েটার ব্রেকআপ হয়ে গেল। রাত ভাবুক স্বরে বলল, ব্রেকআপ কেন হলো? সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো রাতের দিকে, ভাঙ্গা গলায় বলল, মাসখানেক আগে মা বাবার মধ্যে অনেক ঝামেলা হয়, সবসময়ই হয়, এটা নতুন কিছু না। কিন্তু বাবা বলেছিল আম্মুকে সে চট্টগ্রামে যাবে, জানো তো তারপর আম্মু কিরকম রিয়্যাক্ট করবে। বলেছিলাম তো তোমাকে, তুমি তো আমলে নাওনি, বাড়ির কোনো খবরই তো রাখো না তুমি। আমি অনেক ডিপ্রেস ছিলাম, আমি শুধু ওর থেকে একটু সেপারেশন চেয়েছিলাম ভাইয়া, কারণ তখন আমার আম্মুকে সামলাতে হচ্ছিল।
বাড়ির মধ্যে প্রতিদিন একটা না একটা সমস্যা হচ্ছিল। দাদুভাই তো আগে থেকেই অসুস্থ ছিল, আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। ইভেন আমার কোনো বন্ধুর সাথেই আমার কথা হতো না। সে এটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। আমার একটু সময় চাওয়াটাকে সে আমার ইগো ভেবে নিয়েছে আমি ব্রেকআপ করেছি। এখনো দেখা হলে দোষারোপ করে, কিন্তু আমি দোষী নই। সাবিয়া নাক টেনে কান্না আটকালো। রাত ঠোঁট কামড়ে তাকালো ওর দিকে, একটু নীরব থেকে প্রশ্ন করলো, খুব ভালোবাসিস ছেলেটাকে? সাবিয়ার এবার চোখের পানি গড়িয়ে পড়ে। ও সত্যিই ছেলেটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। বুকের মধ্যে কেমন কষ্ট হয় সে অন্যের এটা ভাবলেই। আগে কখনো এত ফিল করেনি। হারিয়ে যাওয়ার পর যন্ত্রণাগুলো টের পাচ্ছে বেশি, খুব। রাত মিষ্টি করে হাসলো, বোনের মাথায় হাত রেখে বলল, তোর রিলেশন জোড়া লাগানোর দায়িত্বটা বরং আমিই নিই। আমার বোনকে ছেড়ে যাওয়া এত সহজ না। সে আসবে না ভাইয়া, খুব ইগো তার। সে নিজের অ্যাটিটিউড জারি রাখার জন্য এমন হাজারো ভালোবাসার মানুষকে কুরবান করে দেবে। রাত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর বাপের মতো আর কি। সাবিয়া হকচকিয়ে তাকালো। রাত কথা কাটিয়ে সাবিয়াকে প্রমিস করে বলল, না আসলে তুলে আনবো। আমিও দেখবো বদমাসের কত ইগো। আমার বোনের ভালোবাসাকে হেলায় ফেলবে। ও তোকে বিয়ে করবেই। মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হয়, তোদের হবে ফোর্স ম্যারেজ। বদমাস বলো না ওকে। তোর খারাপ লাগলে বলবো না। তাকে যদি তুলেও আনো, সে তো মনে থেকে আমাকে বিয়ে করবে না, ভালোবাসবে না। জোর করে কি সংসার করা যায়? তুই কি চাস সেটা বল। আমি তাকে চাই, তাহলেই হলো। ও তোরই হবে। সাবিয়া সংশয় যায় না। আধার বিবাহিত, এই কথাটা রাতকে বলতে পারবে না ও। রাত আর একটা শব্দও না শুনে কানের নিচে ঠাঁটিয়ে চটকানা দেবে। ভালোবাসা, সংসার এসব রাতের চোখের বালি হলেও মানুষের সংসার নিয়ে খুব সেন্সিটিভ ও। সংসার ভাঙা একদম পছন্দ করে না। যদি জানতে পারে তার নিজের বোন বিবাহিত একটা ছেলেকে নিয়ে হাপিত্তাশ করছে, তাহলে যে রাত কি করবে ওর সাথে ভাবতেই সাবিয়া সীতারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কিন্তু তবুও সাবিয়া জানে আধার এ বিয়েতে খুশি না। বাবার চাপে পড়ে এই বিয়েটা করেছে। সারাক্ষণই নিজের শ্যামলা বউকে নিয়ে আফসোস করতেই থাকে। ওদের সামনেও অনেকবার করে ফেলেছে। সাবিয়ার চেয়ে বেশি ওকে কে চেনে? তেমনি সাবিয়া নিজের ভাইকেও কম চেনে না। সাবিয়া এটা বলা মাত্রই রাতের মনে আসবে সাবিয়া নিজের মায়ের মতো হয়েছে। ওর মা যেভাবে রাতের মায়ের সংসার ভেঙে দিয়েছে, সেভাবে সাবিয়া আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে চায়। কিন্তু ও আরেকজনের সংসার ভাঙতে চাচ্ছে না, আবার আধারকে ছাড়া থাকতেও পারছে না। কিন্তু সাবিয়া নিজেকে প্রায়োরিটি দেবে, আবার ও রাতের চোখে খারাপও হতে পারবে না। সাবিয়া কথাটা চেপে গেল। সংশয় নিয়ে ঢোক গিলে বলল, সত্যি বলছো তুমি? তোর ভাইয়া মিথ্যে বলে না? সাবিয়া চোখ মুছল। রাতের বাহু জড়িয়ে ধরল খুশিতে। রেহান খুশিতে হাততালি দিল। ইস, সাবিয়ার বিয়ে নিয়ে অনেক প্ল্যান ওর, অনেক। একটা মাত্র বোন ওর, কিভাবে যে আনন্দ করবো সবকিছু ভেবে রেখেছে। তার উপর রাত থাকবে সাবিয়ার বিয়েতে। ছেলেটা থাকে না ওদের সাথে, রেহানের খুব মন খারাপ হয়। কিন্তু সাবিয়া রাতের কথা শুনে পুলকিত হলো ওর হৃদয়। সাবিয়া আপুর বিয়ে মানে সবাই একত্রিত হবে। ওদের ভাঙ্গা পরিবারটা আবার জোড়া লাগবে। রেহানে তর্স হয় না ওর বিয়ে খাওয়ার জন্য। তিনজন বসে এ কথা সে কথা বলছিল। তখনই সাদিকে এহসান চৌকাঠ মারিয়ে ঢুকলেন। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন তিনি। বেশিরভাগ সময় তিনি রাতে বাড়ি ফিরেন, তবে আজ সব কাজবাজ ফেলেই চলে এসেছেন। তার একমাত্র কারণটা হলো রাত। সে আজ অনেকগুলো বছর পর এ বাড়িতে পা রেখেছে। রায়হান হাসান অনেকদিন ধরেই রাতকে বাড়িতে আসতে বলছিল। রাত নাকচ করেছিল বারংবার, সে বাড়িতে আসবে না মানে আসে না। এমনকি রাজনৈতিক কাজে ঢাকা আসার পরও সে হোটেলেই থাকতো। কয়েকদিন ধরে রায়ান হাসানের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। এমনিতেই উনি অনেক বছর ধরেই প্যারালাইজড। তারপর বারংবার নাতিকে দেখতে চাচ্ছিল, তবু রাত আসছিল না। শেষবার আর না পেরে বলল, জীবিত অবস্থায় যাতে চোখের দেখা হলেও দেখে যায়। অনেক রিকোয়েস্টের পর অবশেষে রাত রাজি হয়েছে। কথাটা কালকেই জানিয়েছিল সে রায়হান হাসানকে। সাদিক হাসান জানতেন না।
জেনেছেন আজ সকালেই। তারপর থেকে ওনার মনটা টিকছিল না। ছেলেকে এক পলক দেখার জন্য হৃদয়টা পড়েছিল বাড়িতে। শেষমেশ সব কাজ ফেলেই চলে এসেছেন তিনি। সাদিক হাসান ঢুকতেই রেহান উৎফুল্ল হয়ে বলল, বাবা। হাসলেন তিনি। রেহান দৌড়ে আসলো তার কাছে। খুশিতে বাকবাকুম হয়ে পড়ল, ভাইয়া এসেছে। হুম, জেনেছি। রাত ওনাকে দেখতেই মোবাইল নিয়ে বসলো। সাবিয়া আর চোখে তাকালো ভাইয়ের দিকে। রাতের মুখাভাব অনুভূতিহীন। সাবিয়ার খালি মনে হচ্ছে সাদিক হাসান কথা বলতে আসলেই রাত রেগে যাবে, তাই মিনমিন করে বলল, ভাইয়া এসেছে অনেকক্ষণ হচ্ছে, ফ্রেশ হয়ে নাও। তোরা যা। রাতের গম্ভীর স্বর। রেহান পিটপিট করে তাকালো সাবিয়ার দিকে। ইশারায় বোঝালো এরা দুজন আর কিছুক্ষণ এক রুমে থাকলেই তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে খুব শীঘ্রই। সাবিয়া ডাকলো রেহানকে। তারপর দুজন একসাথে কেটে পড়ল। সাদিক হাসান ইতস্তত হয়ে রাতের পাশে বসলেন। গলা ছেড়ে ডাকলেন, আবরার। রাত শুনল না, ফিরেও চাইল না তার দিকে। সাদিক হাসান আবার ডাকেন ওকে। এবারেও সে নিশ্চুপ, তাকালো না পর্যন্ত। এমন করে কয়েকবার ডাকলেন তিনি। ওনার ডাকে দুজন সার্ভেন্ট উকি দিয়ে চাইল তাদের দিকে। বাপছেলের ঝগড়াঝাটি নিয়ে বাড়ির কাজের লোক থেকে দারোয়ান পর্যন্ত সবাই অবগত। সাদিক হাসান ওদের দেখে লজ্জা পেলেন। ছেলেটা উত্তর পর্যন্ত দিচ্ছে না। এতটা অবজ্ঞা। যদিও এটা নতুন না। রাতের চোখে উনি ইনভিসিবল। রাত কখনোই তাকে দেখতে পায় না, তার ডাক শোনে না। উনি আবার ডাকতেই রাত চকিতে উঠে দাঁড়ালো। হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আজ কলেজে যাবে চাঁদনি। ওই দিনের পর থেকে একবারও কথা বলেনি আধারের সাথে। আধার বলতে চাইলেও এড়িয়ে গেছে। চাঁদনি ইদানিং নিজের একটা সমস্যা খেয়াল করে। ও খুব সহজে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা ভাবনা আসে তো ওর মনে। ছোট বিষয়টাকেও খুব বড়ভাবে নিয়ে রিয়্যাক্ট করে। মনটা সারাক্ষণ কিছু একটা ভেবে ছোট হয়ে থাকে। অস্বাভাবিক বিহেভ করছে ও কয়েকদিন ধরে। সারাক্ষণ মুখটাকে প্যাঁচার মতো বানিয়ে একা একা বসে থাকে। ফোন দেখাও কমিয়ে দিয়েছে অনেকটা। সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলে নাস্তা করতে বসেছে চাঁদনি। বুয়া উঠে খাবার রেডি করেছে অনেক আগেই। চাঁদনি গতকাল রাতে বলে রেখেছিল কলেজে যাবে, বুয়া যাতে একটু তাড়াতাড়ি ওঠে। অবশ্য সে না উঠলেও চাঁদনি নিজে কিছু একটা বানিয়ে নিত। ব্রেকফাস্টে পরোটা আর কালা ভুনা চাঁদনি খুব পছন্দের। ও ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল। ওর পায়ের কাছে জ্যাম বসে আছে। মাঝে মাঝে ওর পায়ে গা বুলাচ্ছে। চাঁদনি ওকেও খেতে দিয়েছে। কিন্তু চাঁদনির এত শান্তি আধারে বোধহয় সহ্য হলো না। ওকে জ্বালাতে সে এসে হাজির হলো টেবিলে। চাঁদনি তাকালো না ওর দিকে, যেন দেখতে পাইনি, বা আধার ইনভিজিবল হয়ে গেছে এমন ভাবে। আধার ওর সামনাসামনি চেয়ার টেনে বলল, হামি তুলে ঘুম ঘুম দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি তাকাবে না এটা ওর জানা কথা। এমন ভাবে ইগনোর করে মেয়েটা ওকে। আধার নিজের জন্য পরোটা ঝোল নিয়ে মুখে দেয়। আবার তাকায় চাঁদনির দিকে। চাঁদনি পাংশুটা মুখে খাচ্ছে। আধার কথা বলতে চাইলো। ওর খাবার শেষ হওয়ার ধৈর্য ধরতে না পেরে বলল, কলেজে যাবি? হুম। বললি না তো? আমি আর একটু তাড়াতাড়ি উঠতাম। সমস্যা তো নেই, আমি একা যেতে পারবো। কলেজের রাস্তা তো চিনি। আধার মুখ কালো করে বলল, একা যাবি? চাঁদনি কিছু বলল না। আধার অসহায় স্বরে বলল, শোন না আমার কথাটা। কথা বলিস না কেন তুই আমার সাথে? ইচ্ছে করে না। আমার তো ইচ্ছে করে। এক বাড়িতে একা একা দুজন মানুষ থাকি, অথচ একে অপরের সাথে আমাদের কথা বলাই মানা। চাঁদনি এবারে মাথা তুলে চাইলো ওর দিকে। কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ব্যাগটা গুছিয়ে চেয়ারের উপর রেখেছিল। কাঁধে তুলে বলল, যাচ্ছি। আধার একটু খেয়ে উঠে গেল। ও তোলা হয়ে বলল, এখনো রেগে আছিস? না, আমি দিয়ে আসি। হারাই যাবি আবার? লাগবে না, হারিয়ে গেলেই তো ভালো। চাঁদনি বেরিয়ে গেল আধারের দিকে না তাকিয়ে। ও অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই আধার পিছু পিছু নেমে আসলো ওর। চাঁদনি পিছু ফিরে চোখ মুখ কুঁচকে তাকালো। আধার টেরি হাসলো তার দিকে তাকিয়ে। মেয়েটিকে জ্বালিয়ে মারতে কি যে ভালো লাগে ওর। আধার ওর কাছে যেতেই চাঁদনি গুমোট স্বরে বলল, আমি একা যেতে পারবো বলেছি না? তো যা না, মানা করছি আমি। এসেছো কেন তাহলে? আমার ইচ্ছা। বিরক্তিতে চাঁদের মুখ দিয়ে কথা বেরোলো না। আধার এগিয়ে এসে ওর কাঁধ থেকে ব্যাগ নিয়ে নিল। ব্যাগের চেন খুলে দুটো 500 টাকার নোট দিল। ব্যাগটা চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ঢাকার রিক্সাওয়ালা মামাদেরকে তো চিনিস না? টাকা দিতে ভুলে গেলে পুরো রাস্তার মানুষের সামনে বেইজ্জত করে ছাড়তো।
চাঁদনি বলল, লাগবে না তোমার টাকা আমার। বাবার দেওয়া পকেট মানি এখনো আছে, খরচ হয়নি। চাচু তোকে টাকা পাঠাবে কেন? আমি তো মানা করেছিলাম। তোর বিয়ে হয়ে গেছে চাঁদনি, তুই তোর বাবা থেকে টাকা নিস, লজ্জা করে না? চাচুর থেকে কেন নিবি? তোর দায়িত্ব এখন আমার। চাঁদনি কিরমিরিয়ে তাকালো, মাছ খাই গলায় বলল, উফ, দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, শব্দগুলো শুনতে এত বিরক্ত লাগে না আমার। এই এক দায়িত্ব করে লিটারেলি মেরে ফেলছো তুমি আমাকে। যথেষ্ট দায়িত্ব পালন করেছো তুমি আদার ভাই, আর দরকার নেই। অফ যাও এবার। আধার নাক ফোলালো, তপ্ত স্বরে বলল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো একদম। বেয়াদবি করিস না কেন এত? কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবি? পার পেয়ে যাবি ভাবছিস? আমলনামা লেখা হচ্ছে তোর, সব তুলবো। কিছু না বলেই আমার যে অবস্থা করেছো তুমি, বললে তো আর আমাকে খুঁজেই পাওয়া যেত না। এখন খুব শান্তিতে আছি। আধার ফোঁস করে শ্বাস ছাড়ে, নিজেকে সংযত করে বলল, হ্যাঁ, আমার দোষগুলোই দেখবি খালি। বাদ দে, সাবধানে যাস। দোয়া কইরো যাতে মরে যাই। মাঝ রাস্তায় কোনো ট্রাক বা বাস এসে যাতে ওখানেই চ্যাপ্টার ক্লোজ করে দেয়। সবার ভীষণ বোঝা হয়ে গেছি আমি। তুই মরে গেলে তোর লাশটা আমি আমার বাড়িতে ফ্রিজিং করে রেখে দেব। কবরও নসিবে জুটবে না তোর। চাঁদনি মুখ বিকৃত করে গেট বেরিয়ে গেল। আধার দুবদা পা ফেলে ওর পাশে এসে দাঁড়িয়ে হাত ধরল ওর। চাঁদনি হাত ছাড়াতে চাইলে ধমক দিয়ে বলল। চাঁদনি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। আধার রিক্সা থামালে চাঁদনি হাত ছাড়িয়ে উঠে বসে। আধার নিজেই ভাড়া দিয়ে দিল রিক্সাওয়ালা মামাকে, বলল, ওকে সিটি কলেজের সামনে নামায় দিয়েন মামা। মাথা ঝাঁকালো সে, রিক্সা চলতে শুরু করে। চাঁদনি একবারও আধারের দিকে তাকালো না, কিন্তু আধার তাকিয়েই থাকলো এক দৃষ্টিতে। রিক্সা চলে যেতেই মন খারাপ করে রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করে। তক্ষুনি সাবিয়ার কল আসে ওর ফোনে। আধার রিসিভ করতে সাবিয়া উদ্বিগ্ন স্বরে বলে, অন্ধকার, ক্লাসে আসবি না আজ? না রে, ইচ্ছে করছে না। কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছে, রেস্ট নি একদিন। এই আধার, প্লিজ এমন করিস না। সবাই আসবে আজকে, তুই না আসলে ভালো লাগে না। নাটক করিস না, মন মেজাজ ভালো নেই। আধার অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিল। আমার সবই তো তোর নাটক তোর কাছে না? সবাই আসতে বলছে তাই কল দিয়েছি। আমার একার তো ঠেকা নেই। ঠেকা না থাকলেই হলো। আচ্ছা, আর কল করবো না, মাপ চাই। আসতেছি, এত ভং ধরিস নাটকে। চাঁদনি চুপচাপ বসে আছে ক্লাসরুমে। ক্লাসে গুটি কয়েক শিক্ষার্থী উপস্থিত আছে। অন্য দিনের তুলনায় একেবারেই কম জমজমাট ভাবটা নেই। এখনো ক্লাস শুরু হতে ঢের বাকি। আজ চাঁদনি একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। বাড়িতে থাকলে প্রতিনিয়ত ওকে একাকী চুপচাপ বসতে থাকতে হয়। আধার তো থাকে না, থাকলেও চাঁদনি কথা বলে না ওর সাথে। এখানে অবশ্য তার দোষ নেই, চাঁদনি কথা বলে না, তাই ও বলার সুযোগও পায় না। কিন্তু চাঁদনির বা করার কি আছে? একটা মানুষ কতক্ষণ নিজেকে নিয়ে খোঁটা শুনতে পারে? ওর যে কথা বলতে ইচ্ছে করে না, এমন না। একাকিত্ব কার ভালো লাগে? কিন্তু ওর সেলফ রেসপেক্ট ওকে কথা বলতে দেয় না। ওই বাড়িটা চাঁদনির জন্য আধারের বানানো জেলখানা, যেখানে চাঁদনি বন্দি হয়ে থাকে। জেলের কয়েদিরা যেমন কথা বলার জন্য একটা মানুষ পায় না, কখনো বাইরে বেরোতে পারে না, ওদের জীবনে যেমন উপভোগ করার মতো কিছুই নেই, চাঁদনিও তেমন। ওর দম বন্ধ হয়ে আসে ওই জেলখানায়। তবুও চাঁদনি মানিয়ে নিয়েছে। একটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, কখনো না কখনো হাল ছেড়ে দেয়। চাঁদনি হাল ছেড়ে দিয়েছে। নিজের জন্য আর কোনো কিছুর আশা নেই আর। বাইরের এই খোলা বাতাসটুকু শ্বাস নেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন ওর। ক্লাসে যে কয়েক শিক্ষার্থীরা উপস্থিত আছে, সবাই হরদম গল্প আর হই হুল্লোড়ে মেতে আছে। ক্লাসের সব বন্ধুমহল ঘোষ গল্পে ভূত। সবাই তাদের জমানো কথা উগরে দিচ্ছে তাদের প্রিয় বন্ধু বান্ধবের কাছে। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকলো। আজ কি ওর বন্ধুগুলো আসবে না? ওরা তো এত লেট করে না, খুব তাড়াতাড়ি চলে আসে। ওই 4টা বাঁদর ছাড়া তো আর কোনো বন্ধু নেই চাঁদনির। ওরা না আসলে একসাথে আসে না। একদিন আগে হোয়াটসঅ্যাপে গ্রুপে বলে দেয়। এমন কিছু কি কাল রাতে বলেছিল? ওরা, চাঁদনির খেয়াল নেই। একবার গ্রুপ চেক করে আসা উচিত ছিল। পুরো দিনটা আজ বেকার যাবে। চাঁদনি মন খারাপ করে বসে থাকে। একটু পর রেহানকে আসতে দেখা গেল। চাঁদনিকে বসে থাকতে দেখে ওর পাশে ছেলেদের রোতে একটা টেবিলে বসলো, যেখান থেকে সরাসরি চাঁদনির সাথে কথা বলা যাবে। চাঁদনি মেয়েকে হেসে পড়ল, ভেবেছিলাম আসবে না, লেট হলো যে।
মাঝ রাস্তায় গাড়িতে সমস্যা হয়েছিল। আচ্ছা, বাকিরা কই? ক্লাস এমন খালি কেন? এসেছে তো সবাই। দেখিসনি তুই ওদেরকে? না তো। আমি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি। তারপরে তো দেখলাম না কাউকে। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি। ওরা কই? রেহান বলল, পরশু থেকে কালচারাল প্রোগ্রাম। সবাই কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছে। সবাই প্র্যাকটিসে গেছে আই থিঙ্ক। চাঁদনি ঠোঁট গোল করে বোঝালো, বলল, তুমি তো নাম দাওনি। এই তুমি তুমি করবি না তো। আমরা সবাই তোকে তুই তুই করে বলি, অথচ তুই আমাদের তুমি বলিস। এটা কোনো কথা হলো বেটা? বেটা, আমি তো হাসনা আর বৃষ্টিকেও ছেলেদের মতোই ট্রিট করি, আর ওরা আমাদেরকে মেয়েদের মতো ট্রিট করে। ভাই ব্রাদারদের মধ্যে জেন্ডারের পার্থক্য কিসের? চাঁদনি ফিক করে হাসলো। রেহান গম্ভীর স্বরে বলল, তুই বল। আচ্ছা থাম। এই তো, বাইরে যাবি? কেন? আমরা দুজন তো পার্টিসিপেট করলাম না। ওদের সাথেই না হয় থাকলাম। চল বাইরে ঘুরি। টিচার আসবে না? না, কাউন্সিলররা নিজেদের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত। ক্লাস হবে না। চাঁদনি পড়ল সংশয়ে। তবে রেহানের প্যানপ্যানানি তো টিকতে না পেরে বেরোলো ক্লাস থেকে। সিঁড়ি বেয়ে নামছিল দুজন। চাঁদনি আগে 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 নামে, রেহান পিছু পিছু। সিঁড়ি বেয়ে যত ছেলে উঠছিল সবার সাথে রেহান হাই হ্যালো করছিল। চাঁদনি অবাক হয়ে দেখে, এই ছেলের কত বন্ধু। সিনিয়রদের সাথে পর্যন্ত বন্ধুর মতো আচরণ করছে। একটা ছেলের সাথে কথা বলার জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল রেহান। চাঁদনি ওর অপেক্ষা করলো না। ওকে লক্ষ্য করে ওপর দিকে চেয়ে চেয়ে নিচে নামলো। পিছু ফিরে হাঁটতে গিয়ে অসাবধানতা বশত পা মুচড়ে দুম করে নিচে পড়ে গেল। আ করে চেল্লানি দিয়ে নিচে পড়ে গেল চাঁদনি। মেঝেতে পড়া থেকে বাঁচতে গিয়ে শক্ত করে আঁকড়ে ধরল সামনে আসা একজনের বলিষ্ঠ হাত। চাঁদনি চিল্লানি শুনে রেহান নেমে এলো, সাথে ওর সাথে কথা বলা ছেলেটা। চাঁদনি মেঝেতে পড়ল না, কিন্তু ওর পা মুচড়ে ব্যথা পেল ঠিকই। ভয়ে চোখ খিচে নিল চাঁদনি। গোড়ালি খুলে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো। মনে হলো অসম্ভব ব্যথায় চোখের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর। রেহান নেমে এসে ভয়ত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। তারপর ওর আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া। রাত ছোট ছোট চোখ করে তাকালো। রেহান মুখে হাত দিল। মনে পড়ল, কলেজে তো ওর পরিচয় দেওয়া মানা। চাঁদনি রাতের হাত ধরেছিল। নিজেকে বাঁচাতে এমনভাবে আঁচড়ে পৃষ্ঠে ওর হাতটা ধরল যে নখ দেবে গেল রাতের হাতে। রেহান ধরল না ওকে। ভাগ্যবশত হাসনা আর বৃষ্টি তখন সিঁড়ি দিয়ে আসছিল, হয়তো ওদের খুঁজতেই। রেহান ডাক দিয়ে নিয়ে এলো ওদের। ওরা এসে চাঁদনিকে ধরল। অথচ চাঁদনি কোনো মতে দাঁড়াতে না দাঁড়াতেই রাত ধমকে বলল, চোখ হাতে নিয়ে হাঁটো। এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটতো জানো তুমি? চাঁদনি এ পর্যায়ে চোখ পিটপিট করে তাকালো। ও এতক্ষণ রাতকে দেখেইনি। রাত নাক ফোলাচ্ছে ওর দিকে তাকিয়ে। ফর্সা মুখ লাল হয়ে আছে রাতের। ওর পেছনে কয়েকজন ছেলেপিলে মুখ লটকে দাঁড়িয়ে আছে। একে তো পায়ের ব্যথায় চাঁদনির অবস্থা খারাপ। হাসনার বৃষ্টি কোনো মতে ধরে রেখেছে ওকে। তার উপর সামনের জন ধমকাধমকি করছে ওর ওপর, যেখানে ওর কোনো দোষই নেই। নিতান্তই চাঁদনি নিজেকে বাঁচাতে চেয়েছিল। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। অন্ধ তুমি? ডানে পায়ে মাথা নাড়ে চাঁদনি। রাতের খুব রাগ লাগছে। কলেজে এসেছে পর থেকে একটানা একটা মেয়ে বিরক্ত করছে ওকে। এত ছ্যাঁচড়া মেয়েগুলো। এই মেয়ে তো ডাইরেক্ট গায়ের উপর পড়লো এসে। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো রাতের দিকে। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। বোঝাই যাচ্ছে চাঁদনির ওপর খুব বিরক্ত সে। রেহান এগিয়ে এসে ধরফরিয়ে বলল, ভাইয়া, ও ইচ্ছে করে করেনি। অসাবধানতা বশত সিঁড়ি থেকে পা মচকে পড়ে গিয়েছিল। আপনি প্লিজ ওকে বকবেন না। চুপ, একদম সবাই গাইবে না। সে বাচ্চা। শাসিয়ে বলল রাত। রেহান কিছু বলার মতো পেল না। রাত রাগে দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলে দেখলেই গায়ে পড়তে মন চায়। নিষ্ঠুর অপমানে চাঁদনি কেঁদেই দিল। অসহায় স্বরে বলল, আমি তো ইচ্ছে করে করিনি। আমার কি দোষ? আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? রাত আমলে নিল না ওর কথা। তীর তীরে মেজাজে চিবিয়ে বলল, আবার মুখে মুখে কথা বলছো তুমি? একে তো লাফালাফি করতে গিয়ে আমার গায়ের উপর পড়েছ, আবার উত্তর দিচ্ছ। সাহস তো কম না। নেক্সট টাইম যাতে তোমাকে আমার আশেপাশেও না দেখি। যাও এখান থেকে। গেট লস্ট। চাঁদনি কেঁপে উঠল ধমকে। বৃষ্টি হাত বুলিয়ে দিল ওর পিঠে।
রাতের নজর বর্তালো এবার চাঁদনির পায়ে। কেটস পরে আসেনি আজকেও। ফলস্বরূপ বুড়ো আঙ্গুলের নখ উল্টে গেছে, রক্ত ঝরছে সেখান থেকে। রাত গম্ভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুর পায়ে ব্যান্ডেজ করাতে হবে, ইনফেকশন হয়ে যাবে নয়তো। বাধ্যের মতো মাথা ঝাঁকালো রেহান। সবাই চাঁদনিকে ধরে প্রস্থান নিল সেখান থেকে। রাতের হাতে জ্বালাপোড়া করছে, মেয়েটার নখের আঁচড় বসে গেছে হাতে। রাত কপালে ভাঁজ ফেলে তাকালো, নাক মুখ কুঁচকে বলল, ছে, বদনাম করে দিল আমাকে। পেছন থেকে সুহাস বলল, ভাই আমাদের প্রিন্সিপালের অফিসে যেতে হবে। চলো, আমি জিজ্ঞেস করবো তার থেকে, ওনার কলেজের মেয়েগুলো এত ছ্যাঁচড়া কেন? আসছে পর্যন্ত বিরক্ত করছে আমাকে। সামনে নির্বাচনের জন্য কিছু বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না। ছি, মেয়ে আমার একটুও পছন্দ না। ছেলে পছন্দ ভাই, বলেই সুহাস তড়িঘড়ি করে মুখে হাত দিল। রাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি নিঃশব্দে কাঁদছে, ওর পায়ের অবস্থা শেষ। হাঁটুতেও ব্যথা পেয়েছে বেশ অনেকটা। বুড়ো আঙ্গুল থেকে একাধারে রক্ত পড়ছে। ওর বন্ধুরা সবাই মিলে ওকে কলেজ ডক্টরের কাছে নিয়ে এসেছে। সে ব্যান্ডেজ করে দিল চাঁদনির পায়ে। ওর গোড়ালি ধরে দেখলো কোনো ফ্র্যাকচার হলো কিনা। না, তেমন সমস্যা হয়নি। মেঝেতে না পড়ায় এ যাত্রায় বেঁচে গেছে। তবে ব্যথা পেয়েছে অনেকটাই। চাঁদনি হাঁটু দেখাতে পারছে না, তবে বুঝতে পারছে ওখান থেকেও চামড়া উঠে গেছে। ডক্টর ওকে একটু বসে রেস্ট করতে বললেন। হাসনা, বৃষ্টি, রেহান, শিয়াম সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রেহান বাদে বাকি তিনজন কয়েকটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। ওদের চিন্তিত মুখ দেখে চাঁদনি চোখ মুছে সূক্ষ্ম স্বরে বলল, তোরা প্র্যাকটিস করতে যা, আমি ঠিক আছি, একটু বসলেই ঠিক হয়ে যাবে। হাসনা চোখ পাকিয়ে বলল, দেখতে পাচ্ছি খুব সুস্থ আছো তুমি। হেলা চোখে দেখিস না তুই, কানা তুই। আসলেই তো, কত বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো বলতো। সিঁড়ি থেকে গড়িয়ে পড়লে তোর একটা হাড্ডিও আস্ত থাকতো। চাঁদনি শিশুর মতো ঠোঁট উল্টালো। বৃষ্টি নিজের ওড়না দিয়ে ওর মুখ মুছিয়ে দিয়ে বলল, থাক, কিছু বলিস না, বেচারি এমনিতেই অনেক ব্যথা পেয়েছে। রেহান মুখ কালো করে তাকিয়েছিল চাঁদনির দিকে। হাসনা ওর পায়ে পাড়া দিয়ে বলল, জানোয়ার, তোর ভাই এটা কেমন, এমন কেন? ইচ্ছে করে গায়ে পড়েছিল নাকি রে চাঁদনি? ও কি গায়ে পড়া মেয়ে? পড়েছে তোকে, কি হয়েছে? গা ক্ষয় হয়ে গেছে ওনার? এভাবে বকতে পারবে? নেতা হয়েছে বলে সবার মাথা কিনে নিয়েছে। আজই আমি আমার ক্লাসের লিস্ট থেকে তোর ভাইয়ের নাম মুছে দেব। রেহান পা ধরে লাফাতে লাফাতে হাসনাকে গালি দিতে দিতে বলল, শয়তান ছেমরি, আমারে মারিস কেন? ভাইকে যা বল না, আমি করেছি মনে হয়। ভাইয়া মেয়েদের টাচ পছন্দ করে না, তাই এরকম বিহেভ করেছে। আর কোথাও গেলেই তাকে কিছু কিছু মেয়েরা খুব বিরক্ত করে। ফেড আপ হয়ে গিয়েছিল। ভুলবশত হলেও চাঁদনি গায়ে পড়া মানতে পারেনি। প্রত্যুত্তরে হাসনা মুখ বাঁকালো। বৃষ্টি পাংশুটে মুখে বলল, বাদ দে, নেতাদের এমন অ্যাটিটিউড না থাকলে চলে। মানছি চাঁদনির সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, বাট আমি আমার ক্লাসের লিস্ট থেকে আবরার ভাইকে মুছতে পারবো না। এই ব্যাপারে আমি তোর সাথে নেই। হাসনা আমতা আমতা করে বলল, আরে ওটা তো আমি রাগের বশে বলেছি। ক্রাশকে কখনো লিস্ট থেকে মুছে দেওয়া যায়? আবরার ভাইকে আমার মেলা ভালো লাগে, মেলা, বাট রাগটা বেশি। দুজনে একসাথে হাহুতাশ শুরু করলো। রেহান আর শিয়াম কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। চাঁদনি সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। এ পর্যায়ে মুখ খুলল। রেহানের উদ্দেশ্যে বলল, উনি তাহলে তোর ভাই? হুম, নিজের। তা বলতে একদম সেম ডিএনএ। ছি, এসব কেন বলছিস? রেহান হাসতে থাকলো, বলল, তুই অনেক ইনোসেন্ট রে। আমরা তো আরো 18+ কথা বলি। বললি না তো একবারও। প্রয়োজন পড়ে নাই। ওরা চারজন জানতো, তুই কখন জানতে চাস নাই, কখনো জানতে চাস নাই। চাঁদনি আর কিছু বলল না, চুপ করে বসে থাকলো। বাকি চারজন গল্প করছে। চাঁদনি ওদের গল্প মনোযোগ দিয়ে শোনে। খুব কমই নিজের বক্তব্য পেশ করে। ওর প্রধান কাজ ওদের আজাইরা কথাগুলো শোনা। যেমন ক্লাসে কে কার সাথে রিলেশনে আছে, কার ব্রেকআপ হয়েছে, কে কয়টা প্রপোজাল পেয়েছে, এই পর্যন্ত। কোন ম্যামের সাথে কোন স্যারের কাহিনী চলছে, এসব কিছুই ওদের গল্পের মূল টপিক। আর সত্যি কথা হচ্ছে, চাঁদনির ওদের আজাইরা কথাগুলো শুনতেই ভালো লাগে। চাঁদনি একটু রেস্ট করার পর সব বন্ধুরা একসাথে বেরোলো কক্ষ থেকে। চাঁদনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। বৃষ্টি আর হাসনা তবুও ধরে রেখেছে ওকে।
হাসনা বিতর্ক প্রতিযোগিতায় দিয়েছে। বিতর্কে খুব পারফেক্ট। মানুষের সাথে ঝগড়া করার জুড়ি নেই ওর। শিয়াম খুব ভালো আর্ট করতে পারে। ও দিয়েছে চিত্রাঙ্কন আর রচনা প্রতিযোগিতায়। বৃষ্টি দিয়েছে নাচ রিহার্সাল করতে চলে গেল। হাসনা আর শিয়ামও নিজের প্র্যাকটিসে গেল। কোনো কাজ নেই, শুধু রেহান আর চাঁদনির। ওরা এক একবার এক এক ক্লাসে গিয়ে বন্ধুদের প্র্যাকটিস দেখে। রেহান আর চাঁদনি ঘুরছিল। চাঁদনি বলল, তুই তো অনেক কিউট, তোর ভাইটা এমন বদরাগী কেন? কিভাবে ধমকালো আমাকে। কিছু মনে করিস না প্লিজ। বাট ভাইয়া বদরাগী না, সে আমার চেয়েও সুইট। বাট মেয়েদের টাচ একদম পছন্দ করে না। আমি তো জানতাম নেতারা একটু প্লে বয় টাইপের হয়, ফ্লার্ট করে, ওদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। না, ভাইয়া আলাদা। ওনার জীবনের একমাত্র মেয়ে ওনার মা, আর কেউ নেই, ছিল না কখনো। আচ্ছা, খুব ভালোবাসে নিজের মাকে? হুম, অনেক। শব্দে ব্যাখ্যা করা যাবে না। মামুনি যদি বলে আকাশ থেকে চাঁদ এনে দিতে, সেটাও করার সম্পূর্ণ চেষ্টা করবে। চাঁদনি হেসে বলল, ধুর, চাঁদ আনা যায়? যায় না, ভাইয়া চেষ্টা করবে, খুব করে চেষ্টা করবে। ওনার মা, ওনার পুরো দুনিয়া। তুই তোর মাকে মামুনি বলিস? রেহান কথা ঘুরিয়ে বলল, চল বৃষ্টির রিহার্সাল দেখতে যাই। বৃষ্টি আর ও টিম রিহার্সাল করছিল। হাসনা বিতর্ক প্র্যাকটিস করছিল। শিয়ামও ছিল সেখানে। চাঁদনি আর রেহানকে যেতে দেখেই বৃষ্টি ওদের দেখে দৌড়ে আসলো। চাঁদনির হাত ধরে বলল, গানের কম্পিটিশনে তোর নাম দিয়েছিলাম আমি। তুই তো খুব সুন্দর গান করিস, তোকেই ডাকতে চাচ্ছিলাম, তার আগে চলে এলি। চাঁদনি ছোটবেলা থেকেই মোটামুটি ভালোই গান পারে। ওদেরকে গল্পের ছলে বলেছিল একবার, সেটা যে ধরে বৃষ্টি নাম দিয়েছে। চাঁদনি অবাক হয়ে বলল, কেন নাম দিয়েছিস? গান পারি, বাট সেটা কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো না। পাগল তুই? এত গুণী শিক্ষার্থীদের মধ্যে আমি জিতবো? জেতাটা বড় ফ্যাক্ট না, পার্টিসিপেট করাটাই বড়। মাঝে মাঝে আমাদের গেয়ে শোনাস না, আমার খুব ভালো লাগে। আর এখানে প্র্যাকটিসও করতে পারবি, মেন্টর আছে। প্লিজ না করিস না দোস্ত, আমি নাচ দিচ্ছি, তুই গান দে। না না প্লিজ, আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। হবে, চেষ্টা করলেই হবে। রেহান বলল, হ্যাঁ পারবি তুই, একটু চেষ্টা করলে পারবি। ভাই না প্লিজ, এসবে আমি খুব কাঁচা। বৃষ্টি চাঁদনির কথা শুনল না, টেনে নিয়ে গেল ওকে। গানে তেমন কেউ নাম দেয়নি। চাঁদনি সহ মোট 4 জন। ওদের কয়েকজন সিনিয়র গান শুনে ক্যান্ডিডেট বাছাই করছিল। চাঁদনি নাম ধরে ডাকতেই চাঁদনি গেল সেখানে। ওর খুব নার্ভাস ফিল হচ্ছিল। একটুও প্র্যাকটিস করে আসেনি। করবে কি করে, জানতোই না এসব। কালচারাল প্রোগ্রাম হবে সেটা পর্যন্ত না। মেয়েটা নাম দিয়েছে ঠিক আছে, বোকা মেয়েটা, একটাবার তো সে কথাটা জানাবে ওকে। এখন প্র্যাকটিস ছাড়া কি ছাতার মাথা গাইবে ও? শিয়াম গিটার নিয়ে এসেছিল পজ দেখানোর জন্য। ও চাঁদনির দিকে নিজের গিটার এগিয়ে দিয়ে বলল, শুরু কর। চাঁদনি গতকাল রাতে পুনর্জন্ম শুনেছিল। ও সেটাই গেয়ে শোনালো। গান শেষ হলে সবাই হাততালি দেয়। ওদের একজন ক্লাসমেটও নাম দিয়েছে গানের জন্য। তবে সমস্যা হলো, যে সিনিয়ররা বাছাই করছিল সেখানকার একজন মেয়েটার বড় বোন। স্বাভাবিক, সে পার্সিয়ালিটি করে শুধুমাত্র তার বোনকে জেতাতে চাচ্ছে। চাঁদনি মেয়েটা যে সুন্দর গাইলেও সিনিয়ররা সবাই মেয়েটার নাম ঘোষণা দিল। অথচ চাঁদনির বন্ধুরা বাদেও উপস্থিত সবাই ভেবে রেখেছিল চাঁদনি জিতবে। কথা কাটাকাটি এমন পর্যায়ে গেল যে ঝগড়া লেগে যায়। হাসনা তো একটা কথা ছেড়ে বলছে না। মেয়েটার বড় বোন চোখ পাকিয়ে বলল, বেয়াদবি কেন করছো তোমরা? আমরা তো তোমাদের সিনিয়র। সিনিয়র হলে সিনিয়রদের মতো আচরণ করতে হয়। এটা চিটিং হচ্ছে। আপনি তো পার্সিয়ালিটি করছেন। উপস্থিত সবাই শুনেছে আমার ফ্রেন্ড ভালো গেয়েছে। সেটা তোমরা ডিসাইড করবা না। কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে না। স্যাররা আমাদের দায়িত্ব দিয়েছে, আমরাই যোগ্য কাউকে বাছাই করব। বেয়াদবি করলে একদম প্রিন্সিপালকে বলে দেব। চাঁদনি হাসনাকে থামানোর চেষ্টা করে। হাসনা থামে না। তবে মেয়েটার বলতে হলো না। ওদের চিল্লাপাল্লা শুনে প্রিন্সিপাল এসে ঢুকলো ক্লাসে। ওদের কথা থেমে গেল। প্রিন্সিপালের সাথে রাতকেও আসতে দেখা গেল। পেছনে একপাল ছেলে পেলে। বোঝাই যাচ্ছে ওরা একসাথে কোথাও যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনে এখানে এসে জোট ঢুকেছে। কি হয়েছে মেয়েরা? প্রিন্সিপাল ওদের না ধমকে সুন্দর করেই প্রশ্ন করলেন। হাসনা কোনো কিছু না ভেবে তার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার বড্ড সাহস। অভিযোগ ছুড়ে বলল, পার্সিয়ালিটি হচ্ছে স্যার। পার্সিয়ালিটি? কিভাবে?
মেয়েরা আবার চেঁচামেচি শুরু করলে প্রিন্সিপাল ঘটনার আদ্যোপান্ত জানতে পারলেন। সিনিয়রদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, এটা সত্যি? একদমই না স্যার, আমরা যোগ্য যে তাকেই বাছাই করেছি। ওরা ওদের ফ্রেন্ডদের জন্য সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছে। ম্যানার্স নেই। রাত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। খুব বিরক্ত লাগছে ওর। আজ কলেজে আসাটাই ভুল হয়েছে ওর। সুহাস পাশ থেকে ফিসফিস করে বলল, আপনার ভাই, আপনাকে বদনাম করা মেয়েটা। চিবিয়ে ফেলবে এমন দৃষ্টিতে তাকালো রাত। সুহাস ভ্যাবলা মার্কা হাসি দিল। হাসনা উঁচু গলায় বলল, আপনারা যাকে বাছাই করেছেন তার চেয়ে আমার ফ্রেন্ড বেশি যোগ্য। ওর গান বেশি সুন্দর হয়েছে। মেয়েটা মুখ পাকালো, তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, খুব যোগ্যতা তোমার বান্ধবীর। যোগ্যতা গলে গলে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে যে না চেহারা নাম রেখেছে পেয়ারা। হঠাৎ করেই মেয়েটার মুখ দিয়ে খুব বর্ণবাদী একটা কথা বের হয়ে গেল। অপমানে চাঁদনির সর্বাঙ্গ কাটা দেয়। ও হাসনাকে দৃঢ় গলায় বলল, আমি গান গাইবো না হাসনা। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। হাসনা প্রতিবাদ করে বলল, না, তুই নাম দিবি, 100 বার দিবি। তুই জিতেছিস, সুযোগ পাওয়ার অধিকারটাও তোর। আবারও শুরু হলো দু দলের মধ্যে কথা কাটাকাটি। অনেকে রাতের সামনে হাইলাইট হওয়ার জন্য একটু বেশি প্রিটেন্ড করতে চাচ্ছে নিজেকে। প্রিন্সিপাল থামাতে পারছে না ওদের। তিনি রাতের দিকে তাকিয়ে বললেন, রাত, তুমি বিরক্ত হচ্ছ না তো? ব্যাপারটা মীমাংসা করা দরকার। তুমি অফিসে গিয়ে বসো, আমি আসছি। রাত কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তোমরা এত বেয়াদব কেন? টিচার পর্যন্ত মানছ না? সুন্দর করে কথা বলে বিষয়টা মীমাংসা করা যায় না? এত উগ্রতা তোমাদের? চিল্লাচ্ছ কেন এভাবে? সবাই চুপ করে তাকালো ওর দিকে। রাত মেয়েটার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, খুব সুন্দরী তুমি। সৌন্দর্য গলে গলে পড়ছে। মা বাবা এসব শেখায়? মানুষকে মানুষ গণ্য করছো না? এত শিক্ষিত হয়ে লাভ কিসের, মনুষ্যত্ব না থাকলে? একটা মানুষের যোগ্যতা বিচার করার তুমি কে? একে তো নিজের মানুষের জন্য পার্সিয়ালিটি করছো, আবার বড় বড় কথাও বলছো। এই গোবরে ঠাসা ব্রেন নিয়ে সিটি কলেজে টিকলে কি করে? হেসে দিল সবাই। মেয়েটা খুব অপমানিত বোধ করলো। রাত জোর কণ্ঠে বলল, সাইলেন্স। যে যোগ্য বেস্ট কিছু পাওয়ার অধিকার তার। যোগ্যতা কখনো সৌন্দর্য তার মার প্যাচে আটকে যায় না। সুন্দরী না হয়েও নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করে নেওয়া অনেক বড় পাওয়া। আর হুড়পড়ি হয়ে গোবর ঠাসা ব্রেন নিয়ে নখের সমান অ্যাটিটিউড দেখানোর কোনো মূল্য নেই। সিটি কলেজে পার্সিয়ালিটির কোনো জায়গা নেই। ফার্দার যদি তোমার এমন উগ্রতার কোনো খবর আমার কাছে আসে, রেড টিসি পেতে দেরি হবে না তোমার। ক্লাসরুমের পরিস্থিতি থমথমে। চাঁদি মাথায় হাত দিয়ে বসে আছে। প্রিন্সিপাল রাতের চেলাপেলারা ক্লাসরুম থেকে প্রস্থান নিয়েছে অনেক আগেই। তবে মেয়েটার চাঁদনিকে উল্টো পাল্টা কথা বলা থামেনি এখনো। চাঁদনিকে ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে। মেয়েটাকে তার বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে। তবে অনুষ্ঠানের দিন গান গাওয়ার সুযোগটা চাঁদনিই পেয়েছে। হাসনা সেই নিয়ে বেশ খুশি। বিজয়ী একটা ভাব দেখা যাচ্ছে ওর চোখে মুখে। সিনিয়রদের সাথে জেতা চারটিখানি কথা না। চাঁদনি উঠে দাঁড়ালো, উদাস স্বরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বস। চাঁদনি বেরিয়ে এলো। ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যেখানেই যায় সেখানে কেন এসব কথা শুনতে হয় ওকে? কেন রূপের নিচে এর কোনটা চাপা পড়ে যায় সব সময়? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে। রেলিং ধরে দাঁড়ালো। সিঁড়ির কাছে যেতেই রাতকে উঠতে দেখা গেল। চাঁদনি আর চোখে তাকিয়ে নিচে নামতে গেল। রাত গম্ভীর স্বরে বলল, তোমার পায়ের অবস্থা কেমন এখন? চাঁদনি থেমে যায়, পিছু ফিরে বলে, ভালো। রাত আর কিছু বলল না। চাঁদনি একটু চুপ থেকে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার কলেজের স্টুডেন্টদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। চাঁদনি নামতে গেল। রাত বলল, নাম কি তোমার? চাঁদনি। শুধুই চাঁদনি? আন্তারা শিকদার চাঁদনি। সুন্দর নাম। তুমি খুব ভালো গান গাও। চাঁদনি খুশি হয়ে বলল, আপনি আমার গান শুনেছেন? হুম, আমরা প্রিন্সিপালের সাথে ওখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম। চাঁদনি হাসল। মিস চাঁদনি? মিস অর মিসেস? বিয়ে হয়েছে? চাঁদনি হ্যাঁ বলতে গিয়েও বলল না। এই শহরে আঁধারে বন্ধুরা ছাড়া আর কেউ জানে না ও বিবাহিত। এমনকি ওর বন্ধুরা পর্যন্ত না। আধার পছন্দ করে না ওর পরিচয় দিতে। কলেজে ভর্তি দিনই শাসিয়ে বলে দিয়েছে চাঁদনি যাতে কখনো না বলে ও বিবাহিত। আধার কখনোই ওর হাজবেন্ড হিসেবে কলেজে আসতে পারবে না। আসলে আসবে গার্ডিয়ান হিসেবে। যেহেতু ঢাকাতে ওদের কেউ নেই, চাঁদনি মুখ নামিয়ে বলল, না।
ছোট মানুষ। এত তাড়াতাড়ি বিয়ে হবে না এটাই স্বাভাবিক। ছোট তাই বিয়ে হয় না এমন না। তাহলে? চাঁদনি মলিন হেসে বলল, আসলে আমাকে কেউ চয়েস করে না। কালো তো। এভাবে বললে কেন? এই টাইপের মানুষগুলোকে আমার একদম পছন্দ না। যারা সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, নিজেই তো নিজেকে ভালোবাসতে পারোনি, আরেকজন ভালোবাসবে কিভাবে? কি করে? আগে নিজেকে প্রায়োরিটি দিতে শেখো। দেখবে মানুষও চয়েস করছে। সবাই যে বলে, না চাইতেও নেগেটিভ ভেবে ফেলি, কনফিডেন্স রাখতে পারি না নিজের উপর। তুমি মানুষের কথা শুনবে কেন? তবে আমার মতে কি জানো, বিয়ে না করাই ভালো। এই বিয়ে নামক শব্দটাই একটা স্ক্যাম। প্রথম প্রথম ভালোবাসা দেখিয়ে মানুষ ঠিকই শেষমেশ পেছন মারা দিয়ে চলে যায়। চাঁদনি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। রাত উপরে উঠতে উঠতে বলল, যাও, আর কখনো আমার সামনে আসবে না। চাঁদনি বলদের মতো তাকিয়ে থাকলো। বিভ্রান্ত স্বরে বলল, আজব মানুষ তো। ভার্সিটির ক্যান্টিনটা নির্জনতায় ঘেরা। আধার আর তার বন্ধুরা বসে আছে ক্যান্টিনে। প্রতিটি টেবিল বুকড, গল্পে মশগুল সবাই। মৃদু স্বরে আলোচনা চলছে সব টেবিলে। ওপরে পাখির কলরব, পরিবেশটা সুন্দর স্নিগ্ধ, মৃদুমন্দ বাতাস বইছে। ভার্সিটিতে আঁধারের রোমিও নামে একটা টাইটেল আছে। সেটা সুখ্যাতি না দুর্নাম বোঝা যায় না, তবে আঁধারের জন্য সেটা ফ্লেক্স করার একটা বিষয়। ক্লাসের একটা সুন্দরী মেয়ের সাথেও রিলেশনে যাওয়া বাদ রাখেনি। সবাইকে একবার অন্তত হলেও মারা দেওয়া শেষ ওর। কতজন জুনিয়রকে যে মুরগি বানিয়েছে এ পর্যন্ত তার হিসেব নেই। ওরা এবছর ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনা প্রায় শেষের দিকে। সবাই জানে আধারের জন্য সবার সাথে প্রেমের স্তফা ঘটিয়েছে। আসলে বিষয়টা অন্য। বিবাহিত হয়ে অন্য কারোর সাথে মজার ছলে হলেও সম্পর্ক রাখা আধারে যায় না। কেমন যেন নিজের প্রতি একটা ক্যারেক্টারলেস ফিল আসে। আধার চায় না সেটা, তবে ওর বন্ধুরা বাদে কেউ জানে না ও বিবাহিত। বিষয়টা গোপন, খুব গোপন। ফার্স্ট ইয়ারে রিসেন্ট একটা মেয়ে এসেছে। মেয়েটা সুন্দর, তবে একটু বোকাশোকা। দিন দুনিয়া বোঝে না অতটা, চোখে চশমা দেওয়া, চুলগুলো সবসময় মাঝ বরাবর সিথি করে চটচটে ভাবে তেল দিয়ে রাখে। সাবিয়া ওর নাম দিয়েছে তেল চুকচুকে। আমার একবার ওর সাথে মজার ছলে ফ্লার্টিং করছিল, সেই থেকে মেয়েটা এমন ভাবে ওষ্ঠাকে পড়েছে ওর উপর। আধার মাথা ঘামায়নি এসব নিয়ে। ও যেমনই হোক, সবসময় মাথায় রাখে ও বিবাহিত। চাঁদনিকে বউ হিসেবে না মানলেও মেয়েটার নামে 3 কবুল বলে ফেলেছে ও। সে কবুলের দাম আছে। বাট আজ খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটেছে ওর সাথে। মেয়েটা ডাইরেক্ট এসে লাভ লেটার দিয়েছে ওকে। আধার হ্যাঁ না কিছু বলার সময় পায়নি, ডাইরেক্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ওর। আধার এক জীবনে অনেক প্রপোজাল পেয়েছে, ওর মনটা খুব বড়। তাই সুন্দরী দেখলেই কখনো ফিরিয়ে দিতে পারতো না, সবারটাই অ্যাকসেপ্ট করতো, সবাইকে জায়গা দিত মনে। বাট এমন ওয়ার্ড প্রপোজাল আজ পর্যন্ত পেয়েছে বলে মনে পড়ে না। আধার মাথায় হাত দিয়ে বসে আছে। ওরা যে টেবিলে বসেছে ওদের পাশে অল্প দূরেই মেয়েটা বসা। কিছুক্ষণ পর পর আর চোখে আধারকে দেখছে, আবার লজ্জা পেয়ে মাথা নোয়াচ্ছে। আধার কপাল কুঁচকে মুখ লটকে তাকিয়ে আছে সেদিকে। ওর বন্ধুরা ঠোঁট টিপে হাসছে। সাবিয়ার এই নিয়ে অনেকবার আধারকে পিঞ্চ মারা হয়ে গেছে। আমান হাসি আটকাতে না পেরে অট্ট হাসলো। সাথে ওর সব বন্ধুরা জোরে হেসে দিল। অনেকক্ষণ ধরে হাসি আটকে রেখেছে ওরা। আধার টেবিলে বাড়ি মেরে পড়ল। ফালতুমি করার জায়গা পাস না জানোয়ারের দল। সাবিয়া দাঁত দেখিয়ে হেসে বলল, ইস রে অন্ধকার, খুব মানাবে তোর সাথে। একেবারে সোনায় সোহাগা, ছকিনার বয়ফ্রেন্ড। আধার নাক ফুলিয়ে তাকালো ওর দিকে। তটিনী বলল, আমাদের অন্ধকারের মন তো খুব বড়, সব মেয়ে সুন্দর করে হেঁটে যায়। আই থিঙ্ক ওকেও ফেরাবে না। তটিনী চুপ কর, ঘিন লাগতেছে আমার। কেন? ঘিন কেন লাগতেছে? সত্যি বলছি রে, খুব সুন্দর মানাবে তোর সাথে। তুই না ফর্সা খোঁজস? দেখ, মেয়েটা ফর্সা সুন্দরী, তোমার ডিরিম রাজকুমারী। সাবিয়া ব্যঙ্গ করে বলল। আধার অতিষ্ঠ হয়ে বলল, এমন ফর্সাও চাওয়ার ছিল না রে বাপ। আর আমার বিয়ে হয়ে গেছে, কেন একটা মেয়ের সিপ করছিস তোরা আমাকে? করছিস তো করছিস, তাও এর সাথে। মানে সিপ করার জন্য আর মানুষ পাইলি না? লেভেল আছে কোনো ওর? সাবিয়া মুহূর্তে নিজের খোলস বদলে ফেলে। হাসি মুখে এক রাশ হিংস্রটা ঢেলে বলল, তোর বউয়ের খুব লেভেল? আসমান থেকে নেমে আসা হুড়পড়ি তোর বউ?
আধার তর্জনী উঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। খবরদার চাঁদনিকে নিয়ে কিছু বলবি না সাবিয়া। খারাপ লাগছে। তুই আরেকজন মানুষকে নিয়ে এভাবে গসিপ করছিস যে সে বেলায়। মানুষকে নিয়ে এভাবে তাচ্ছিল্য করা উচিত না। তোর তো নিজের উপর খুব কনফিডেন্স। এত কনফিডেন্স দিয়ে কি হলো বল? নিখুঁত মানুষ পেয়েছিস। তোর বউয়ের চেয়ে অ্যাটলিস্ট ফর্সা আছে। খুব কম সময়ের মধ্যেই সাবিয়া যেন মাদার তেরেসা হয়ে উঠল। অথচ মেয়েটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বেশি ওই করছিল। আধার মুখ কালো করে বলল, বেশি বেশি বলে ফেলছিস না? আমরা তো জাস্ট মজা করছিলাম, সিরিয়াস কিছুই না। একটা মানুষকে সবার সামনে তার পার্সোনালিটি নিয়ে বেইজ্জত করা সিরিয়াস কিছু না, তাই না? অন্ধকার, সারা জীবন মানুষের কমতি খামতিগুলো নিয়ে মজা করেছিস তুই। তোর জীবনসঙ্গী কেমন সেটাও একটু ভাব। কালো রঙে অ্যালার্জি ছিল তোর, অথচ শেষে একটা কালো মেয়েকেই বিয়ে করতে হলো তোকে। তুই নিজের লেভেলটা কোথায় নামিয়েছিস দেখ একবার। অথচ আরেকজনের লেবেল নিয়ে মজা করছিস। শালা বর্ণবাদী। আমান বাগড়া দিল। নয়তো দেখা গেল দুজনের মধ্যে এক্ষুনি তুমুল ঝগড়া লেগে গেল। পরিস্থিতি শান্ত করতে বলল, হয়েছে, থাম। মেয়েটা যথেষ্ট সুন্দর। চাঁদনিও খুব মায়াবী। সবাইকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতেই সৃষ্টি করেছেন। তার সৃষ্টি নিয়ে সমালোচনা করার স্পর্ধা আমরা দেখাতে পারি না। দুই মেয়ের কারো মধ্যেই কোনো সমস্যা নেই। আসল সমস্যা তো এই অন্ধকারের মধ্যে। শালা লুচ্চা, সবার সাথে ফ্লার্টিং করতে হবে তোকে, তাই না? মেয়েটার ভালোবাসা কি অপরাধ রে? একটু স্মার্ট হলেই এতক্ষণে এত ফেড আপ হয়ে যেতি না তুই? এত মিন তুই? কোন দিন যে এসবের জন্য প্যাদানি খাবি ভেবেই আমার চিন্তা হচ্ছে। হাসতে থাকলো সবাই ওর ওপর। আদার নিজেও ওদের সাথে তাল মিলিয়ে হাসলো। অথচ সবার অদৃষ্টে অপমানে জর্জরিত হয়ে মনে মনে বলল, উফ চাঁদনি, তোর জন্য সব জায়গায় অপমানিত হতে হচ্ছে আমাকে। আর কিভাবে নিচু করবি তুই আমাকে? চাঁদনির কলেজ থেকে ফিরতে ফিরতে আজ খুব দেরি হয়ে গেছে। ও কখনো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পার করে ফেলেনি, কিন্তু আজ মাগরিবের আজানের পরও অ্যাপার্টমেন্টে ঢুকলো। ওর বন্ধুরা সবাই মিলে পার্কে ঘুরতে গিয়েছিল। চাঁদনি যেতে চায়নি, টেনে টুনে নিয়ে গেছে ওকে। ও বলেছিল সন্ধ্যার আগেই যে করেই হোক ওকে বাড়ি ফিরতেই হবে। কিন্তু ওদের সাথে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতেও পারল না। মাগরিবের আজান শোনার পর হুঁশ ফিরল ওর। চাঁদনি খুব ভয় পেয়েছিল। আধারকে ফোন করতে ইচ্ছে করছিল খুব করে। ও কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকেনি। চাঁদনি তবুও আধারকে ফোন করেনি। এমনিতেই ওর চিন্তায় অবস্থা খারাপ। বাঁশ খেয়ে আরো অবস্থা খারাপ করতে ইচ্ছে করেনি ওর। যদিও রেহান বলেছিল ওর গাড়ি করে চাঁদনিকে বাড়ি পৌঁছে দেবে। চাঁদনি রাজি হয়নি। ও কারো সাহায্য নেবে না। শেষমেশ একাই বাড়ি ফিরেছে। সদর দরজা খোলা দেখতেই কপালে ভাঁজ পড়ল চাঁদনির। আধার তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না। দরজা খোলা কেন? চাঁদনি দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো আধার বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে ফোন টিপছে। ওকে দেখতেই উৎফুল্ল হয়ে পড়ল। আরে, এত তাড়াতাড়ি চলে এসেছেন আপনি ম্যাডাম? এত তাড়াতাড়ি কেউ আসে? মাত্র তো সন্ধ্যা 6টা বাজে। একেবারে রাত হলে আসতেন। বোকামে। হাসি মুখে দেওয়ার সূক্ষ্ম মাসটুকু নীরবে হজম করে নিল চাঁদনি। সাফাই দিয়ে বলল, ইচ্ছে করে লেট করিনি। তুমি যখন লেট করে আসো আমি তোমাকে কিছু বলি? মাঝে মাঝে তো রাত 10টা পার হয়ে যায় তোমার আসতে আসতে। তাহলে আমার বেলায় কেন তুমি আমাকে কথা শোনাবে? আধার অহং নিয়ে বলল, তুই আমাকে কথা শোনানোর কে? তুমি কে? জানিস না আমি কে? আমি তোর প্রেজেন্ট হাজব্যান্ড। ঢাকা শহরে তোর একমাত্র গার্জিয়ান। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। হ্যাঁ তাই, ছেলে মেয়ের সমান অধিকার। জানো না তুমি? না তো, জানতাম না। লেট কেন হলো? কোথায় ছিলে এতক্ষণ? কোথায় থাকতে পারি? ছেলেদের সাথে ঘোরার তো চান্স নেই। তোরে কোনো ছেলেই চয়েস করবে না। চাঁদনি সরাসরি প্রশ্ন করলো। চিন্তা হচ্ছিল আমার জন্য? তো হবে না? সন্ধ্যায় অন্ধকার নেমে আসে, অন্ধকারে তোকে দেখা যায় না, হারিয়ে গেলে আমি চাচুকে কি জবাব দিতাম? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। মুখ বাজাতে ইচ্ছে করছে না একটু। পায়ের ব্যথায় মাথা ঘুরে পড়ে যাওয়া বাকি ওর। পুরো দিন এতটা খবর খাওয়াও হয়নি। ইচ্ছে মতো ক্ষত পা নিয়ে দৌড়াদৌড়ি করেছে, হাঁটুতে ব্যান্ডেজও লাগায়নি। এখন এসে শরীরের প্রতিটা গিটগিটে ব্যথা অনুভব হচ্ছে। পায়ে টনটনে ব্যথা ছড়াচ্ছে পুরো অঙ্গে। গেট থেকে এখনো পর্যন্ত কি করে যে হেঁটে এসেছে
সেটা শুধু ওই জানে। ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে আসার চেষ্টা চালালো চাঁদনি। আধার সন্ধিয়া দৃষ্টিতে তাকালো ওর দিকে, বলল, কি হয়েছে তোর পায়ে? কিছু না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে পায়ে। ব্যান্ডেজ কেন বেঁধেছিস? চাঁদনি, দাঁড়া। চাঁদনি উত্তর না দিয়ে সিঁড়ির কাছে যেতে গেল। ওর হাঁটতে খুব সমস্যা হচ্ছে, তবুও সে আধারের সাহায্য নেবে না। অত রাস্তা যখন একা হেঁটে আসতে পেরেছে, সিঁড়িটাও একা বইতে পারবে। আধার উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরল ওকে। দু হাত ধরে চেপে ধরে টেনে নিয়ে গেল সোফার কাছে। চাঁদনি চেঁচালো, দাদা ভাই ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কি সমস্যা তোমার? আধার ওকে টেনে টুনে সোফায় বসালো। ব্যথায় চাঁদনির কোটরে অশ্রু জমে। টলমলে দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে টানা হাঁচড়া করছো কেন? এবার বোধহয় পাটা ভেঙেই যাবে আমার। আদার ওর পাশে বসে এসে ধমকে বলল, এত অবাধ্য কেন তুই চাঁদনি? আমার একটা কথা শুনলে জাত যায় তোর? পা দেখা, দেখি কি হয়েছে। ব্যান্ডেজ কেন? তোমার ভাবার বিষয় না, ছাড়ো আমাকে। আদার ওর হাতের মুঠোয় চাঁদনি চুল পেঁচিয়ে নিল, শাসিয়ে বলল, একটা চিল্লানি দিবি, চুল সব আমার হাতে চলে আসবে। নাপিতের টেকো বউ বানিয়ে দেবো একদম। চাঁদনিকে দুর্বল বানানোর জন্য আধারের সবচেয়ে বড় অস্ত্র চাঁদনির চুল টেনে ধরা। আগে গায়ের রং নিয়ে খোঁটা দিত, এখন এসব চাঁদনি আমলে নেয় না, শোনেও শোনে না। তাই এখন আধারের ট্রিক্স একটাই, আধার সবসময় চাঁদনির চুল টেনে ধরে, ওকে দুর্বল বানিয়ে দেয়। নয়তো চাঁদনি আধারের কাছে ভীষণ রকমের দস্যি। চাঁদনি মুখ ফুলিয়ে বসে থাকলো। আধার দু হাতে ধরে সোফার উপর চাঁদনির পা তুলল। চাঁদনি টান টান করে পা টেনে দেয়। সোফার মাথায় হেলান দিয়ে বসে। হাঁটুতে ব্যথাটা ভীষণ বেড়েছে, ভাঁজ করলেই ব্যথা পাচ্ছে। আধার ব্যান্ডেজের ওপর হাত বুলালো। কি হয়েছে পায়ে? চাঁদনি উত্তর দিল না। আধার ব্যান্ডেজ খুলে ফেললো, পুরো আঙ্গুলে জখম হয়েছে, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। আধার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিভাবে হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। সবসময় চালাচালি করা জরুরি চাঁদ, চোখ হাতে নিয়ে হাঁটস, দেখতে পাস না কি অবস্থা করেছিস নিজের? চাঁদনি ভেজা গলায় বলল, প্লিজ আর বাঁশ মেরো না। পুরো দিন অনেক বাঁশ খেয়েছি, আমার অবস্থা শেষ, মনে হচ্ছে মরে যাব। চাঁদনি আজ একটা সালোয়ার পরেছিল, ওর পাজামা হাঁটুর কাছে ভেজা। আধার হাঁটুর ওপর হাত দিয়ে বলল, হাঁটু ভেজা কেন? দেখি, প্যান্ট উপরে তোল। চাঁদনি হকচকিয়ে বলল, প্যান্ট কেন উপরে তুলবো, কি করবে তুমি? আধার চিবিয়ে চিবিয়ে বলল, ওরে অশ্লীল, কতটা ব্যথা পেয়েছিস দেখবো। এ কি ভেবে নিস ভাই রে ভাই, কম বয়সে মোবাইল পেয়ে মাইন্ড একদম ডার্টি হয়ে গেছে তোর, ছি। খুব সুশীলতা তোমার। এত সুশীল হলে বুঝলে কি করে আমি কি মিন করেছি? এই অবস্থায় মুখ চালানো জরুরি? দেখে প্যান্ট ওপরে তোল। না, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে নেব। দেখতে দে আমাকে, তুমি দেখে কি করবে, তুমি ডাক্তার? আধার পাজামায় হাত দিয়ে তুলতে গেল। চাঁদনি ওর হাত ধরে বলল, না প্লিজ। চাঁদনি জীবনেও পারবে না আধারের সাথে, এটা ওর জানা কথা। আধার হাঁটুর ওপরে পাজামা তুলে দেখালো, হাঁটুর অবস্থা আরো খারাপ, চামড়া উঠে মাংস দেখা যাচ্ছে, থকথকে রক্ত শুকিয়ে আছে। চাঁদনির লজ্জা লাগে, লজ্জায় নিজের অবস্থা নিয়ে হাউতাশ করার সুযোগটা পায় না। আধার ভ্রু কুঁচকে বলল, লজ্জা কেন পাচ্ছিস তুই, হুম? আমি কি বাইরের কেউ? তোকে ডাইপার পরা অবস্থায় দেখেছি আমি, কোলে নিয়েছি, ডাইপার চেঞ্জ করে দিয়েছি তোর। কতবার আমার কোলে শিশি করে দিয়েছিস তুই? চাঁদনি বিমূঢ় স্বরে বলল, থামো। ছোটবেলার ব্যাপার আর এখন কি এক? এক না? না, এখন আমি বড় হয়ে গেছি, অনেক কিছু পরিবর্তন এসেছে আমার মধ্যে। আধার নাক কুঁচকে বলল, আচ্ছা দেখা তো কি কি পরিবর্তন এসেছে তোর মধ্যে। দূরে যাও। আধার বাঁকা হাসলো। চাঁদনিকে জ্বালানোর জন্য ওর সালোয়ার ধরে টেনে বলল, দেখা দেখা বলতেছি, কই আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। স্পেসিফিকলি দেখা, বুঝতে পারছি না। এই কাছে আসবে না একদম, ছি। আমাকে অশ্লীল বলে নিজে কি করতেছো, দূরে যাও। দূরে যাও বলছি। আধার চাঁদনির পা ধরে রাখলো, বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে বলল, কতটা ব্যথা পেয়েছিস চাঁদ? একটু দেখে শুনে হাঁটবি না? আমার পুরো গায়ে ব্যথা করতেছে, উফ, অনেক কষ্ট। শুক্রিয়া করারও, সিঁড়ি থেকে পড়ে যে তোর শরীরের হাড়টি সব ভেঙে যায়নি, এটাই রক্ষে। চাঁদনি উদার স্বরে বলল, দ্য ক্রেডিট গোস টু নেতা সাহেব। আধার ভ্রু কুঁচকে বলল, নেতা? এখানে আবার নেতা আসলো কোত্থেকে? এখানে আসে নাই আধার ভাই, পুরো কাহিনী জুড়েই তো উনি। আমি সিঁড়ি থেকে ধূপ করে পড়ে যাচ্ছিলাম, উনি হিরোর মতো এন্ট্রি নিয়ে আমাকে ধরে ফেললেন, একেবারে ফিল্মি স্টাইলে। নেতা তোরে ধরছে, তুই ধরতে দিলি? এত বেরি থাকতে নেতাকে তোর সামনেই আসতে হলো? আধারে চাঁদনির জন্য কনসার্ন মুহূর্তেই উবে গেল। নাক ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। উনি তো ইচ্ছে করে ধরেনি, আমিও তো ইচ্ছে করে ওনার গায়ে গিয়ে পড়িনি, এটা জাস্ট কোইন্সিডেন্স।
আর সবচেয়ে ওস্ট কি জানো, উনি আমাকে গায়ে পড়া মেয়ে বলেছেন, যেখানে আমার কোনো দোষই ছিল না। ভালো বলেছে একদম, ঠিকই তো। বিবাহিত হয়ে যারা বেগানা পুরুষের গায়ে গিয়ে পড়ে, তারা তো গায়ে পড়াই। ফার্স্ট টাইম আমি ওনার সাথে একমত হলাম। ক্রুদ্ধ স্বরে বলল আধার। চাঁদনি মুখ কালো করে বলল, ইচ্ছে করে তো পড়িনি, নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। না বাঁচাতি, দরকার হলে পড়ে হাত পা ভাঙতি, শরীরে সব হাড্ডি ভেঙে যেত, হসপিটালে মাসকে মাস বেড রেস্টে থাকতি, তারপরও তুই আরেকটা ছেলেকে নিজেকে ধরতে দিবি কেন? চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আধারের দিকে। আধারের মুখের এক্সপ্রেশন বোঝা যাচ্ছে। চাঁদনি হুট করে বলল, আধার ভাই, আর ইউ জেলাস? না, আধারে জেলাসি এত সস্তা না যে যার তার জন্য ফিল হবে। শুধু তোর কলিজাটা টান দিয়ে বের করে দেখতে মন চাচ্ছে। তোমার মুখ লাল হয়ে গেছে। আধার পাঁজা কোলা করে তুলল চাঁদনিকে। চাঁদনি আধারের বুকের দিকে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে বলল, কলি কেন তুললে তুমি আমাকে? নামাও, আমি হেঁটে যেতে পারবো। গোসল দিতে হবে তোকে। পরপুরুষের ছোঁয়া লেগেছে তোর গায়ে। নোংরা হয়ে গেছিস। আর কিছু বলার বাকি আছে আমাকে আধার ভাই? শেষমেশ নোংরাও বলে ফেললা। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়ায় চাঁদনির। আধার এক পা করে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ব্যাকুল স্বরে বলে, আমি আমার পবিত্র একটা সত্তাকে কি করে নোংরা বলতে পারি? বলেছে নোংরা লেগেছে, এর মানে এই না তুই নোংরা। আমি জানি তুই কেমন। এটা এত ব্যাখ্যা করা দরকার নেই। আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে চাঁদনি, কিন্তু আমার চাঁদের গায়ে আমি কোনো কলঙ্ক লাগাতে দেব না। চাঁদনিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল আধার। বাথটাবে বসিয়ে ঝর্ণা ছেড়ে দিল। পানির ফোঁটা গায়ে পড়তেই কেঁপে উঠল চাঁদনি। রাতেই গোসল করার অভ্যাস নেই ওর, তার উপর কনকনে ঠান্ডা পানি। চাঁদনি ভেজা চোখে তাকালো আধারের দিকে। আধার গম্ভীর স্বরে বলল, আমি কাপড় এনে দিচ্ছি। পুরো শরীরে ঘষে ঘষে সাবান দিবি। সবকিছু জোর জবরদস্তি করে আমার উপর চাপিয়ে দেওয়া অভ্যেস হয়ে গেছে তোমার। হ্যাঁ তাই। ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আধার। আলমিরা খুঁজে চাঁদনির জন্য পোশাক আর দেওয়ালে নিয়ে আসলো। আংটায় ঝুলিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, বাইরে থেকে দরজা লক করে দিচ্ছি, গোসল শেষে দরজায় টোকা দিলেই হবে। চাঁদনি বাথটাবে হাঁটুতে মুখ গুজে বসে থাকে। ঝর্ণার পানি ভিজিয়ে দেয় ওর সর্বাঙ্গ। আধার দরজা লক করে বেরিয়ে গেল। কক্ষে গিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে বসল। কিছুক্ষণ পর চিল্লালো, হয়েছে তোর চাঁদ? একবারও উত্তর আসলো না। দরজায় টোকা দেওয়ার শব্দে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। চাঁদনি বেরিয়ে আসতেই দু হাতে ওর কাঁধ চেপে ধরল। ধরে নিয়ে গিয়ে বিছানায় বসালো ওকে। চাঁদনি চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ে বিছানায়। আধার তোয়ালে পেঁচিয়ে দেয় ওর চুলে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় ক্ষতস্থানে। পুরো সময়টাতে চাঁদনি চুপ থাকে, রোবটের মতো বসে থাকে। আধার ওর দিকে তাকাতেই জিজ্ঞেস করে, চাওটা কি তুমি? সব তো পেয়ে গেছি, আর তো চাওয়ার কিছুই নাই। আমি তোমার পুতুল নই আধার ভাই, আমি একটা মানুষ। সবসময় নিজের মন মর্জি করতে পারো না আমার উপর। যখন ইচ্ছে ধরো, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দাও। আমার মন নাই, সব কিছু চাপিয়ে দাও কেন? করলে কি করবি? কি করার আছে তোর? কিচ্ছু না। তোর কোনো ক্ষমতা নেই। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আধার ধরতে গেল চাঁদনিকে। চাঁদনি ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, আমি অনেক দয়া দেখিয়ে ফেলেছ আমার জন্য। এবার যাও। চাঁদনিকে অবাক করে দিয়ে আধার সত্যিই বেরিয়ে গেল। ফোঁস করে শ্বাস ছাড়লো চাঁদনি। বিছানার হেডবোর্ডের সাথে বালিশ লাগিয়ে পিঠে হেলান দিয়ে বসলো। আধার ভাতের প্লেট নিয়ে কক্ষে ঢুকলো। চাঁদনি ওর দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, খিদে নেই আমার। পুরো দিন কিচ্ছু খাসনি। সে চিন্তা তোমার না, আমার না তো কার? আর কে তোর চিন্তা করার দায়িত্ব নিয়েছে বল আমাকে? আধার ভাতের লোকমা ধরলো ওর মুখের সামনে। চাঁদনি হাঁ করলো না, নাক ফুলিয়ে চেয়ে থাকলো। তুই যদি চাস মুখে ঠেসে দিই, সেটাও করতে পারি আমি। তোর মর্জি। ভালো কথায় হবে না তোকে আসলে। চাঁদনি হাঁ করলো। কয়েক লোকমা খেয়ে বলল, আর না। আধার মুখ কালো করে জিজ্ঞেস করলো, খাবি না? আর একটু আছে, পেট ভরে গেছে। এত ভাত তো আমি খাই না। এমনিতেই অনেক উইক তুই চাঁদনি। এই পাখির মতো খাবার খেয়ে বাঁচবি কি করে? মরে গেলেই ভালো না, তুমিও বেঁচে গেলে। আমার উপর রাগ, খুব রাগ তোর। তোমার সাথে থাকলে আমার নিজেকে খুব ছোট মনে হয় দাদা ভাই। এতটা নিচু তো আমি হতে চাইনি।
আমার খুব কষ্ট হয় চাঁদনি, বিশ্বাস কর। আমি তোর সাথে এমন উল্টোপাল্টা হয়ে যাই, তবু কেন যেন আমি রিয়েক্ট করে ফেলি। কেন এমন করি আমি? চাঁদনি মুখ ফিরিয়ে বসলো। আধার হাত ধুয়ে ফেললো, নিচে গিয়ে প্লেট রেখে আবার আসলো। চাঁদনি শান্ত কণ্ঠে বলল, আবার কেন এসেছো? ঘুমাবো আমি। আমি আসলে খুব সমস্যা হয় তোর? হ্যাঁ, কাটকাট উত্তর। কোনো ভনিতা নেই। আধার আমলে নিল না ওর কথা। পাংশুটে মুখে জিজ্ঞাসা করলো, ডাক্তার ডাকবো? বেশি ব্যথা পাচ্ছিস? এটুকু ব্যথায় ডাক্তারের কোনো প্রয়োজন নেই। আমার জন্য তো এটুকু না, অনেক বেশি। চাচু তো কোনোদিন তোর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। সে ফুল আমার কাছে এসে কিভাবেই না ক্ষতবিক্ষত হচ্ছে। নাটক আর কত করবা? আজীবন জ্বলতে থাকবে। তুই সহ্য করবি? বলেছিলি তো, সাফার করার জন্য জন্মেছিস। আমাকে সহ্য করাও এক প্রকার যুদ্ধ। নাটকে পিএইচডি করা মানুষ আমি। আধার তার পরিচিত একজন ডক্টরকে কল করলো। চাঁদনি বলছে ব্যথাটা প্রকাট না, অথচ আধার চাঁদনি ব্যথা তোর মুখটা দেখতে পাচ্ছে। মেয়েটা ব্যথা সহ্য করতে পারে না একটু। ছোটবেলা থেকেই এভাবে হালকা পাতলা ব্যথা পেলে দুর্বল হয়ে যায়, বিছানা ছেড়ে উঠতে পারে না। একটু অসুস্থতায় মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। কয়েকটা ব্যথার ওষুধের নাম জেনে নিল আধার। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খাওয়ালো চাঁদনিকে। আধার বিছানার উপর বসলো। চাঁদনি বলল, তুমি যাও, আমি ঘুমাবো। ঘুমালে ভালো লাগবে আশা করি। আমার উপস্থিতিতে ঘুমাতে সমস্যা কি? তোমার রুমে আমি যাই? না তো, কখনো যাই না। কেন তোমাকে আমার রুমে আসতে হবে? তোমার নাটক দেখার মুডে আমি নাই। যাও তো। আধার মলিন হেসে বেরিয়ে গেল। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। এক বাক্যে মেনে নিল ওর কথা। এতটা নরম আধার কখন থেকে হয়ে গেছে? চাঁদনি বিছানায় এপাশ ওপাশ করলো অনেকক্ষণ। ঘুম আসলো না কোনো মতে। স্বাভাবিক, চাঁদনি ঘুমায় শেষ রাতের দিকে। সারা রাত মোবাইলে রিলস দেখার পর ওর ঘুমানোর কথা মাথায় আসে। সকালের আলো ফুটতে দেখলে, এমনকি কলেজে যাওয়ার আগের রাত পর্যন্ত এভাবে ঘুমায়। 2-3 ঘন্টা ঘুম দিয়ে কলেজে যায়। ফলস্বরূপ পুরো দিন ও উইক থাকে ভীষণ। আধার অনেকবার ওকে মোবাইল টিপতে মানা করেছে। এত মোবাইল দেখা শরীরের জন্য ভালো না। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কি করে মোবাইল দেখে? কে শোনে কার কথা? চাঁদনি দেখতে পারে, ওর সমস্যা হয় না। আর না পেরে আধার রাত 3টায় এসে ওর কক্ষে উকি দিত। চাঁদনিকে সজাগ মোবাইল টিপতে দেখলে ছো মেরে কেড়ে নিয়ে যেত। সকাল হলে ফেরত দিত। সে মেয়েটার রাত 12টায় ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। ব্যথার চোটে মোবাইল দেখতে ইচ্ছেও করছে না। রাত 2টোর দিকে আধার উকি দিতে আসলো চাঁদনির কক্ষে। চাঁদনি তখনও ঘুমায়নি, কিন্তু ও বিপরীত পাশে ফিরে থাকায় আধার মনে করলো ঘুমিয়ে গেছে। আধার পা টিপে টিপে কক্ষে ঢুকলো নিঃশব্দে। চাঁদনির মাথার উপর হাত রাখতেই ও চোখ বোঝা অবস্থায় বলল, তুমি আবার আমাকে বিরক্ত করতে আসছো? আধার কিছু বলল না, মুখ কালো করে চেয়ে থাকলো ওর দিকে। চাঁদনি চোখ মেলল, মাথার নিচে হাত রেখে বলল, আধার ভাই, কিছু বলবা? ঘুমাস নাই এখনো? ঘুম আসতেছে না। তোর পায়ের অবস্থা কেমন এখন? অনেক ব্যথা। আধার জায়গা নিয়ে বসলো ওর পাশে। কিছুক্ষণ চুপ করে থেকে কেমন করে যেন প্রশ্ন করলো, তুই আমার কে হোস চাঁদনি? চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। আবার নিজেকে সামলে ঠান্ডা গলায় বলল, সেটা তো আমারও প্রশ্ন। কে হই আমি তোমার? কেন আমি তোমার সাথে আছি? আমাদের বিয়ে হয়ে গেছে না? পুতুল বিয়ে। কবুল বলাটা তো মিথ্যা না। আমাকে তোমার মানতে না পারাটাও তো মিথ্যা না? চাঁদের পিঠের নিচে দুহাত গলিয়ে আতারকে টেনে নিল নিজের কাছে। বুকের সাথে ওর ক্ষুদ্র দুর্বল দেহটা মিশিয়ে নিল। চাঁদনি সরতে চায়, আধা চেপে ধরে রাখে। চাঁদনি আর্তনাদ করে বলল, একটা কালির ড্রামকে ছুটছ, লজ্জা করছে না? নির্লজ্জ। চাঁদের বাহু আঁকড়ে ধরে আধার টানলো ওকে নিজের কাছে, খুব কাছে। এতটা কাছে যে দুজনের শ্বাস মিলে গেল একে অন্যের সাথে। আধার ওর মাথার উপর থুতনি ঠেকিয়ে অসহায় গলায় বলল, আমি তোকে হারাতে চাই না চাঁদনি। আমি তোর সাথেই থাকতে চাই। আমি এখন তোকে ফিল করতে পারি। আগেও পারতাম, তবে স্বীকার করতাম না। এখন করছি। আমি নিজেকে বুঝতে পারছি না। আমি তোকে হারিয়ে নিজে ভালো থাকতে পারবো না কখনোই। আমার সাথে থেকে যাওয়া যায় না। আমার খালি মনে হচ্ছে তুই চলে যাবি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি। এইসব কষ্ট সহ্য করতে না পেরে আমাকে একলা করে দিয়ে চলে যাবি। তুই যাইতে পারবি না। আমি তোরে ছাড়বো না। চাঁদনি একপেশে হাসলো, দাঁতে দাঁত চেপে বলল, যে ছেলে দুনিয়ার সামনে নিজের বউয়ের পরিচয়টা পর্যন্ত দিতে পারে না, লজ্জা পায়, তার মুখে এসব কথা মানায় না।
তুমি একটা কাপুরুষ আদার ভাই। আর যাই হোক, একটা কাপুরুষের সাথে সংসার করা যায় না। আমি সারা জীবন নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগতে পারবো না। আমাকে নিয়ে মানুষের সামনে তোমার লজ্জিত মুখও দেখতে পারবো না। আদার নিজের সাথে আর একটু চেপে ধরলো চাঁদনিকে। ওর গালের সাথে নিজের গাল ঠেকিয়ে রাখলো। চাঁদের এসব প্রশ্নের কোনো উত্তর নাই ওর কাছে। চাঁদনি অনেক চেষ্টা করে ছাড়া পেতে, শেষমেশ না পেরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। আধার কোলে নিয়ে বসে থাকে ওকে। চাঁদনি ছোটবেলা থেকেই ভীষণ উইক। ছোট বিষয় নিয়ে প্যানিক করে। ছোট ছোট অসুস্থতা ওর জন্য অনেক কষ্টের। ও অসুস্থতা নিতে পারে না। আধারের বিহেভিয়ার একটুও বদলায়নি। ও এমনই করে সবসময় চাঁদনির সাথে। নিজের কথার বানে ফালা করে ফেলবে। আরেকজন একটা কষ্ট দিয়ে কথাও বলতে পারবে না, একটা ফুলের টোকাও দিতে পারবে না। আধার ওকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তুই খুব মায়াবী চাঁদনি। আল্লাহ তোরে নিখুঁতভাবে বানিয়েছে। শুধু তোর সেটাই দিল না যেটা আমি চাইতাম। তোর এই একটা কমতির জন্য আমি সবসময় সাবিয়ার কাছে ছোট হই। ও অপমান করে কথা বলে আমাকে। তুই আরেকটু ভরসা হলেই আমি ওর সাথে চ্যালেঞ্জে জিতে যেতাম। তবুও তোর সুন্দর মুখের দিকে তাকালে আমার সব আফসোস নাই হয়ে যায়। আদার ঠোঁট নামিয়ে চুমু খেলো চাঁদনি থুতনিতে। এরপর সরে এলো। ওর ঘুম ভাঙবে না এটা জানা কথা। সহজে ঘুমায়ও না, সহজে ঘুম ভাঙেও না। বড্ড শক্ত ওর ঘুম। কিন্তু ও জেগে থাকলে এক্ষুনি চিল্লাপাল্লা করতো, চেঁচাতো। আধারের কাছে যাওয়া একদম সহ্যই করতে পারে না মেয়েটা। এটাই স্বাভাবিক। যে মানুষটা উঠতে বসতে কথা শোনায় তার 2 সেকেন্ডের ভালোবাসা দেখানোর কোনো মানে নেই। কিন্তু আধার সেটা মানতে পারে না। ওর রাগ হয়, ইগো হার্ট হয়। কেন চাঁদনি ওর থেকে দূরে দূরে থাকবে? যেখানে সাবিয়া ফিরতে চেয়েও পারছে না, সেখানে চাঁদনি কেন ওকে দূরে সরিয়ে দেবে? আধারে ঈর্ষা হয়। মাঝে মাঝে রাগের বশেও অনেক উল্টোপাল্টা বলে ফেলে ও চাঁদনিকে। চাঁদনির উচিত ওকে মূল্যায়ন করা, অথচ মেয়েটা যা তা ব্যবহার করে ওর সাথে। এত কিসের দেমাক ওর? কিসের এত অহংকার? আধার ওর কপালের উপর থুতনি ঠেকালো, গুমট স্বরে আওড়ালো, যার অস্তিত্বে ভর করে টিকে আছিস সে আধারে তোর এত বিদ্বেষ কিসের চাঁদনি? অন্ধকার আছে বলেই চাঁদের এত কদর। আধারবিহীন চাঁদের কোনো মূল্য নেই। আমি ছাড়া তুই আপাত মস্তক মূল্যহীন। রেহানের অবস্থান রাতের কক্ষে। রাতের সাথে বিশেষ কোনো কাজ নেই ওর, তবু এসেছে বসে থাকতে। রাত কাজের সময় কোনো কথা বলে না, তবুও রেহানের নিশ্চুপ ওর পাশে বসে থাকতে ভালো লাগে। রেহান পুরো দস্তুর ভাই ভক্ত। রাতের সঙ্গ ওর কী যে পছন্দের। ও সবসময় রাতের পায়ে পায়ে ঘোরে। রাত কোলের উপর ল্যাপটপ নিয়ে বসে আছে। ওর পরনে ধূসর রঙের হাফ হাতা টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার, কানে এয়ারপডস লাগানো। এই বাড়িতে রাতের কক্ষটা সবচেয়ে বড়, আলিশান। সবচেয়ে সুন্দর ভিউটা হচ্ছে কক্ষের বাম সাইডটা, পুরোটা কাঁচ দিয়ে বেষ্টিত। ইয়ার থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সবকিছু এক নজরে দেখা যায়। জ্যোৎস্না গলিয়ে পড়ছে কাঁচ ভেদ করে। সে জ্যোৎস্না গায়ে মেখে দুই ভাই নিশ্চুপ নিজেদের কাজ করে যাচ্ছে। এই রুমটা রাতের জন্য বরাদ্দ। রাতে বাড়িতে আসে না একেবারেই। তখন এই রুমের দরজা তালাবদ্ধ থাকে। কেউ প্রবেশ করতে পারে না এ কক্ষে। রাত এ বাড়িতে না থেকেও ওর দাপটটা যেন এ বাড়িতে সবচেয়ে বেশি। রেহান গ্রুপে চ্যাটিং করছিল। রাত কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে সাইডে রেখে বলল, কি করছিস? ফ্রেন্ডদের সাথে কথা বলছি, রেহান উত্তর দিল। হাসি মুখে তাকালো রাতের দিকে। তোর পড়াশোনার কি অবস্থা? অবস্থা তো সংকটাপন্ন। পড়াশোনা চলছে কিন্তু আমি তার সাথে চলছি না, এটাই সমস্যা। রাত ফেজেল হেসে বলল, স্বাভাবিক। এসএসসিতে ভালো করে ফার্স্ট ইয়ারে উঠলেই ছেলেমেয়েদের পাখা গজায়। তখন তারা মনের সুখে আকাশে উড়ে বেড়ায়। ভালো করে উড়ে বেড়া কেমন? তারপর যখন মিডে ফেল করবি ঠাস করে নিচে পড়বি। রেয়ান মুখ কালো করে বলল, পড়তে ইচ্ছে করে না। কি ইচ্ছে করে? সারাদিন ঘুরতে ইচ্ছে করে, মোবাইল টিপতে ইচ্ছে করে, ঘুমাতে ইচ্ছে করে। নিজের ইচ্ছেকে দমাতে হবে, সব ইচ্ছেকে প্রশ্রয়। ওই যে বলে না, সব পেলে নষ্ট জীবন। অ্যাটলিস্ট ট্রাই কর, একটু একটু পড়। তুমিও সিটি কলেজে পড়েছো তাই না ভাইয়া? ইয়েস। ইন্টারে যতগুলো এক্সাম হতো আমি সবগুলোতে টপ করতাম। তুই আমার ভাই না? তোকে তো ফার্স্ট হতেই হবে। ভাই হলেও তোমার সিচুয়েশন আর আমার সিচুয়েশন তো আলাদা। তুমি তোমার ইন্টারে পড়াশোনার জন্য ঢাকায় থাকতে মামুনিকে ছেড়ে, অথচ একবারও বাড়িতে আসতে না। হোস্টেলে থেকে পড়াশোনা করতে, তুমি তোমার ফ্যামিলির সাথে থাকতে না। আমার মতো সবার আদর পেতে না। আমি তো আদরে আদরে উচ্ছনে গেছি। তোমার মা আর আমার মা তো এক না।
আমার মা তো আমার খবরই নেয় না। ভালো করলে দামি দামি জিনিস গিফট করে, খারাপ করলে গালি দেয়। এর মাঝে আমার পড়াশোনার অবস্থা নিয়ে বা আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রাত গম্ভীর দৃষ্টিতে তাকালো, গোমর স্বরে বলল, বড়দের মতো কথা বলছিস কেন? ছোট ছোটর মতো থাকবি। আর এসব কোত্থেকে জেনেছিস তুই? তোর বাপ ছাড়া সবাই আমাকে আদর করতো, বুঝেছিস? দাদু ভাই আর নানু ভাই অলওয়েজ আমাকে নিয়ে কাড়াকাড়ি করতো। আমি অতিষ্ঠ হয়ে শেষমেশ হোস্টেলে গিয়ে উঠতাম। জানি দাদুভাই সব বলেছে, আর আমিই তো। আমার সাথে তোমার লুকোচুরি কিসের? আমি না তোমার ভাই, তোমার কষ্ট আমি না বুঝলে আর কে বুঝবে? রাতের গম্ভীর আদলে হাসি ফুটল। বিস্তৃত হেসে বলল, ও তাই তো, আমার একটা মাত্র ভাই। কলেজ শেষ করেই আমি তোমার সাথে চট্টগ্রামে চলে যাব। এবারে কিন্তু তুমি আমাকে আর ঘোল খাওয়াতে পারবে না। যথা আজ্ঞা, কিন্তু একটাই শর্ত, এইচএসসিতে গোল্ডেন পেতেই হবে। আর মিড টার্ম ফাইনালে টপ 5-এর মধ্যে থাকতে হবে অন্তত। আচ্ছা, আই উইল ট্রাই মাই বেস্ট, বাট ফার্স্ট হওয়াটা একটা টাফ। শুরু থেকে পড়াশোনা করিনি আমি। চাঁদনি ফার্স্ট হবে আই থিঙ্ক। রাত প্রশ্ন করলো, চাঁদনিকে? তুমি চাঁদনিকে চেনো না? না তো। ওই যে আমাদের কলেজে গিয়ে যাকে লিফলেট দেওয়ার জন্য স্টেজে ডেকেছিলে, আবার যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তোমার গায়ের উপর পড়েছিল, ওই আমার খুব ক্লোজ ফ্রেন্ড। চেনো তো তুমি? নাম মনে হয়তো। আচ্ছা, ওই মেয়েটা। ও হ্যাঁ, নাম বলেছিল আমাকে 2বার, মনে ছিল না। এই ছোট্ট ব্রেনটা দিয়ে কজনকে মনে রাখা যায় বল? ও খুব ভালো জানো, সরল, ইন্ট্রোভার্ট, আর পড়াশোনাও খুব ভালো। ক্লাসে স্যাররা কিছু লিখতে দিলে আমি ওর থেকে কপি পেস্ট মারি। মিড টার্মের জন্য আগে থেকে বলে রেখেছি। ও বলে ও কিচ্ছু পারে না, এখনও কোচিং করা শুরু করেনি, বইও ধরেনি। অথচ একটু দেখলেই সব কেমন কেমন করে যেন পেরে যায়। খুব ব্রিলিয়ান্ট তো, এটা মিড টাইমেই বোঝা যাবে। বাট ও সিরিয়াসলি পড়াশোনা করে না, কিন্তু সব পারে। রাত আর কিছু বলল না। হঠাৎই রেহান ফট করে বলল, আমার একটা ভাবি লাগবে। তোর জন্য এখন ভাবি কোত্থেকে আনবো আমি? বিয়ে করে আনবা। সাবিয়া আপু তোমার থেকে ছোট, তোমার উচিত না সাবিয়া আপুর আগে বিয়ে করা? রাত ঠোঁট কামড়ে বলল, বিয়ে আমার টাইপের না রে। আমার দ্বারা সংসার হবে না। আমি একটা মুক্ত পাখি, ভব ঘুরে সারাদিন রাজনৈতিক কাজে ব্যস্ত থাকি। বন্দি হতে চাই না। বিয়ে মানেই যদি বন্দিত্ব হতো, তাহলে দুনিয়ার কোনো নেতাই বিয়ে করতো না। আমার খুব করে একটা বিয়ে খেতে ইচ্ছে করতেছে। তুমি শুধু হ্যাঁ বলো, একটা ধবধবে ফর্সা মেয়ে খুঁজে দেবো তোমাকে। তুমি তো খুব সুন্দর, তোমার সাথে মিলিয়ে মেয়ে খুঁজতে টাইমও লাগবে অনেকটা। আমার ভাবিকে তো সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। ফর্সা ধুয়ে পানি খাবো? রেহান মুখ কালো করে বলল, ফর্সা লাগবে না, আমার অনেক সুন্দরী বান্ধবী আছে। রাত উদাস হয়ে আকাশের দিকে তাকালো। পূর্ণ চাঁদ উঠেছে আকাশে। আজ বোধহয় পূর্ণিমা। হঠাৎই ওর হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। নির্নিমেষ তাকিয়ে বলল, আমার বাপু 28 বছর আগে একটা খুব সুন্দরী অপরূপ মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু কদর করেনি রে। জানিস, পুরো দুনিয়ার সামনে তাকে পাগল সাজিয়ে দিয়েছে নিজের দোষ ঢাকার জন্য। আমি কাউকে বোঝাতে পারি না আমার মা পাগল না। আমার খুব ভয় লাগে কাউকে নিজের জীবনের সাথে জড়াতে। যদি আমিও তার সাথে এমন করি, তাকে কষ্ট দিই, এক রক্ত তো, রক্তের দোষ তো থাকবেই। আমি কাউকে ঠকাতে চাই না রেহান। আমি যেভাবে ঠকেছি, যেভাবে আমার আম্মুর সংসার ভেঙেছে, আমি ট্রমাটাইজ হয়ে গেছি রে এসব বিয়ে সংসার নিয়ে। রেহান অসহায় দৃষ্টিতে তাকালো রাতের দিকে। তার বাবা তার কাছে সুপারম্যান, সারা জীবন যাই চেয়েছে তাই পেয়েছে। ওর বাবা ওর মুখ ফুটে বলার আগেই ওর সামনে এনে হাজির করেছে। অথচ তার বড় ভাইয়ের কাছে তার বাবা ঠিক উল্টোটা, জঘন্য একজন ব্যক্তি। রাত উদাস হয়ে তাকিয়ে থাকে অদূর আকাশে। ওর মনটা খারাপ হয়ে গেছে। এভাবে হুটহাট ওর মনটা খারাপ হয়ে যায়। খুব বেশি খুশি, সুখ ওর জীবনে ধরা দেয়নি কোনোদিন। এই দুনিয়াতে দুটো জিনিস ও খুব বেশি ঘৃণা করে, এক ওর বাপ, আর হলো বিয়ে করা, সংসার করা। সবাই ঠিকই ছেড়ে চলে যায় একদিন। এসব ভালোবাসা, বিশ্বাস, সব কিছুই মরীচিকা। একসময় সব হারিয়ে যায়। তারপর সাফার করে ইনোসেন্টরা, যারা কোনো দোষই করেনি। যে বেশি ভালোবাসে তার জ্বালাটা সবচেয়ে বেশি। চাঁদনি ঘুম থেকে উঠে দেখতে পেল আধার ওর হাত জড়িয়ে গালের নিচে রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে ওর বিছানায়। তবে ওর থেকে বেশ খানিকটা দূরত্বে, যতটুকু ওর হাতে যায়। চাঁদনি কিছুক্ষণ মলিন মুখে তাকিয়ে থেকে হাতটা ছাড়িয়ে নিল।
আধারের বাচ্চা বাচ্চা মুখ, যাকে বলে বেবি ফেস, দেখতে ইনোসেন্ট লাগে, মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। অথচ কাটা শুদ্ধ যে চিবিয়ে ফেলে সেটা চাঁদনি ছাড়া আর কে জানবে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে, আদুরে লাগছে দেখতে। চাঁদনি দৃষ্টি সরিয়ে নিল। খুব দুর্বল লাগছে ওর নিজেকে, গায়ে হালকা জ্বর। এই একটা সমস্যা ওর, ব্যথা পেলে রাত না পেরোতেই জ্বর উঠে যায়। চাঁদনি মুখ ধুয়ে এলো। আধারে এই রুমে ঘুমানোর কারণটা জানে না ও। আধার উঠলে জিজ্ঞেস করতে হবে। ওকে আলাদা রুম দিয়ে আবার নিজের রুম ছেড়ে ওর বিছানায় ঘুমাতে আসার মানেটা কি? চাঁদনি মোবাইল নিয়ে বেলকনিতে বসলো। ওখানে এক একটা সাদা চেয়ার রাখা আছে। গতকালকে রিলস দেখাটা বাকি রয়ে গেছে। একটু পর আধার ঘুম ঘুম চোখে উকি দিল ব্যালকনিতে। উঠেই চাঁদনিকে না পেয়ে খুঁজতে এসেছে বোঝা যাচ্ছে। চাঁদনির রিলস দেখায় খুব মনোযোগী। এই একটা কাজ করার সময় দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না ওর। আধার ডাকলো, চাঁদ। চাঁদনি ফিরে তাকালো ওর দিকে। আধার ব্যালকনিতে এসে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। চাঁদনি ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে, বলল, আমার রুমে ঘুমালে কেন? রুমে তোর নাম লেখা আছে? আলবাত লেখা আছে। আমার পড়ার টেবিলে রাখা প্রতিটা খাতায় আমার নাম লেখা আছে। তোমার রুম থাকতে তুমি আমার রুমে আমার বিছানায় শুলে কেন? তোর উপর যে শুইনি সেটা তোর ভাগ্য বল। ছি, কি বলতেছ? চাঁদনি চেঁচিয়ে উঠল। আধার কথা ঘুরিয়ে বলল, না মানে তোর উপর উঠে তোর গলাটা টিপে দিইনি, এটাই বোঝাতে চাচ্ছিলাম। কাল রাতে যা তা বিহেভ করেছিস তুই আমার সাথে। ইদানিং বেশি উল্টোপাল্টা কথা বলছো তুমি। সকাল সকাল ঝগড়া করবা না তো, মুড নেই একদম, যাও তো। আধার এগিয়ে এসে ওর কপালে হাত ছোঁয়ালো। চিন্তিত মুখে বলল, অ্যান্টিবায়োটিক খাইয়েও কোনো কাজ হলো না, সেই জ্বর উঠল। চাঁদনি কিছু বলল না, আবারও রিলস দেখায় মনোযোগ দিল। আধার বলল, নিচে নামতে পারবি, না এখানেই নাস্তা নিয়ে আসবো তোর জন্য? এমন বিহেভ করতেছো যেন আমার পা একেবারেই ভেঙে গেছে, আমি আর উঠে দাঁড়াতে পারবো না। ঠিক আছে, নিচে আয় তাহলে, আই এম ওয়েটিং। আধার বেরিয়ে গেল। চাঁদনি ওদের ফ্রেন্ডস অফ ফরএভার গ্রুপে ঢুকলো। কাল রাতে গ্রুপে চাঁদনি অ্যাক্টিভ থাকতে পারেনি। অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে। চাঁদনি স্ক্রল করে রাত 2টোর দিকে নিজের আইডি থেকে যাওয়া মেসেজগুলো দেখিয়ে ভ্রু কুঁচকে তাকালো চাঁদনি। ও তো কালকে কোনো মেসেজ দেয়নি। চাঁদনি স্ক্রল করে দেখে প্রথম মেসেজটা রেহানের। চাঁদনিকে মেনশন দিয়ে লিখেছে, তোর পায়ের অবস্থা কেমন এখন, হাঁটতে পারছিস? বাকি তিনজন রিপ্লাই দিয়ে সেম প্রশ্নটা করলো। চাঁদনি অ্যাক্টিভ নেই দেখে হাসনা লিখল, কিরে দোস্ত, কই তুই? নেতা সাহেবের ধমক খেয়ে অনলাইনে আসা বন্ধ করে দিয়েছিস? ব্যথাটা কোথায়, পায়ে নাকি বুকে? সবাই হাহা দিল ওর মেসেজে উত্তরে রেহান লিখল, ধমক দিল সেটা দেখলি, পক্ষ নিল সেটা দেখলি না? অকৃতজ্ঞের দল। আমার ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে নাকি জিজ্ঞেস কর তোর বান্ধবী থেকে। ওর এই মেসেজের পর থেকেই রেহানের ভাইকে নিয়ে কথা বলছিল হাসনা আর বৃষ্টি। বৃষ্টি লিখল, তুই খুব লাকি যাই বল। ইস, সিনগুলো আমার সাথে হলেও পারতো। প্রথমে সিঁড়ি থেকে ফিল্মি স্টাইলে গিয়ে গায়ে পড়া, তারপরে হিরোর মতো পক্ষ নেওয়া। ওয়াও। আরও অনেক ভেলুলু কথাবার্তা গ্রুপ জুড়ে। এরপর অনেক কথার মাঝে প্রায় মধ্যরাতের দিকে ওর দিক থেকে মেসেজ গেছে, ভাই এসব বলিস না প্লিজ, আমার গার্জিয়ান খুব স্ট্রিক্ট, এসব দেখলে কলেজে যেতে দেবে না আমাকে আর। তোরা যদি আরেকবার এসব বলিস আমি আর কোনোদিন কথা বলবো না তোদের সাথে। আর ওই ছেলেটার মধ্যে পেয়েছিসটা কি তোরা? সব মেয়ে এমন পাগল হয়ে যাচ্ছিস কেন তার জন্য? এইসব মেয়েদের মানুষ ছ্যাঁচড়া বলে। ছেলে কি দেখিস নাই কোনোদিন? এমন আবলামি করছিস কেন সবাই মিলে? তোরা ক্রাশ খাইলে খা, আমি বাপ ক্রাশ ট্রাশ কিছু খাইনি। অত আহামরি কোনো মানুষ না যে একযোগে সবাইকে ক্রাশ খেতে হবে। আমি তোদের মতো ছ্যাঁচড়া না। চাঁদনি আকাশ থেকে পড়ল। এই মেসেজ কখন লিখলো? ও তো কাল রাতে ফোন হাতে নেওয়ার অবস্থায় পর্যন্ত ছিল না। সেখানে কিনা মধ্যরাতে এসব মেসেজ গেছে, তখনও ঘুমে তলিয়েছিল। চাঁদনি পরের মেসেজগুলো দেখলো। সবাই অ্যাংরি ইমোজি দিয়েছে ওর মেসেজে। রেহান ওর ভাইয়ের সাইড নিয়ে যুক্তি দিয়েছে। হাসনা ওর বৃষ্টি অনেকগুলো মেসেজ দিয়েছে। চাঁদনি সেসব মেসেজ মনোযোগ দিয়ে পড়ার ধৈর্য পেল না। আর শিয়াম তো অলওয়েজ সবার সাইড নেয়। সে সবসময় জোয়ারের আগে আগে ভাঁটার পিছে পিছে সবার যুক্তিতে তার পক্ষে মেসেজ করেছে। চাঁদনি কিছুক্ষণ পাথরের মতো বসে থাকলো। আধারও ফোন নিয়ে লিখেছে সব। নত জিনে তো আর এসে লিখে দিয়ে যায়নি। এ বাড়িতে ও আর আধার ছাড়া তো আর কেউ থাকে না। কাল রাতে আধারও রুমে ছিল। রাত জেগে এসব করেছে ছেলেটা, কিন্তু আধার ওর স্ক্রিন লক জানলো কি করে? ছেলেটা এসব কেন করলো? কেন চাঁদনির শান্তি সহজে হয় না ওর সহ্য?
চাঁদনি তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। যেসব মেসেজ ওরা করেছে সেসবের প্রেক্ষিতে চাঁদনি এমনিতেই ওদেরকে এসব বলতে মানা করতো, আধারে বলতে হতো না। কিভাবে রুডলি মেসেজ করেছে, ছ্যাঁচড়া বলেছে ওদেরকে। চাঁদনির ভয় লাগে ওরা যদি ফ্রেন্ডশিপ ভেঙে দেয় ওর সাথে, আর যদি কথা না বলে। ওই চারটা মানুষ ছাড়া কলেজে আর কথা বলার মতো কেউ নেই ওর। ওরা ওর মানসিক শান্তি, কথা বলার জন্য একটা সাহারা। 2 বছর একা একা কি করে কাটাবে ও? চাঁদনি হতভম্ব হয়ে নিচে নামলো। আধার তখন কিচেনে কফি বানাচ্ছিল। হন্তদন্ত হয়ে কিচেনের দরজার পাশে দাঁড়ালো চাঁদনি। ধরফড়িয়ে বলল, দাদা ভাই, তুমি আমার মোবাইল চেক করেছো? আধার নিজের কাজে মনোযোগ থেকে বলল, হ্যাঁ করেছি তো। কেন করেছো? আমার ফ্রেন্ডসদের কি বলেছো তুমি? আমার মোবাইল আমার পারমিশন ছাড়া নিলে কেন? মনে নেই ট্রেনে কি বলেছিলে তুমি? মানুষের পার্সোনাল জিনিস তার পারমিশন ছাড়া নিতে নেই। চাঁদনি রাগি রাগি কণ্ঠে বলল কথাগুলো। আধার ভাবলেশীন ভাবে ওর দিকে না তাকিয়ে বলল, ওটা আমার ক্ষেত্রে, তোর ক্ষেত্রে না। আমার যখন ইচ্ছা আমি তোর মোবাইল ধরবো, চেক করব। উল্টো পাল্টা করলে গত রাতে যেভাবে প্যাচ লাগিয়েছি ওভাবেই তোকে শিক্ষা দেব। তাতেও না হলে মার খাবি। মোবাইলটা আমি তোকে কিনে দিয়েছি, তাই ওটা তোর পার্সোনাল জিনিস না। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, আমার কোনো পার্সোনাল জিনিস থাকতে পারে না? আদার চোখ পাকিয়ে বলল, না পারে না। আর রাগ কাকে দেখাচ্ছিস তুই? আমাকে নেগলেক্ট করবি? এত সহজ? আমার কাছে কিসের পার্সোনাল জিনিস তোর? তাই বলে আমার ফ্রেন্ডস গ্রুপে উল্টো পাল্টা মেসেজ দেবা? কিভাবে রুট হয়ে কথা বলেছো তুমি ওদের সাথে? ওরা মনে করবে আমি এসব বলেছি। বেশ করেছি বলেছি। একটা বাইরের ছেলেকে নিয়ে কি কি বলছিল তোকে। ওই নেতার খেয়ে দিয়ে কাজ নেই, তোর মতো একটা মেয়েকে চয়েস করবে। তুই বললি না কেন ওদেরকে তুই যে বিবাহিত? তুমি নিজেই মানা করেছো। তুমি বলেছো তুমি আমার পরিচয় দিতে পারবে না। গার্জিয়ান হিসেবে দরকারে কলেজে যাবা, হাজবেন্ড হিসেবে যেতে পারবে না। একটা কালো মেয়ের স্বামীর পরিচয় তুমি দিতে পারবে না। তোমার লজ্জা লাগবে। নিজেই বলেছো। এখন বলতে বলছি না, তোর ফ্রেন্ডদেরকে বলে দিবি তুই বিবাহিত, বেগানা একটা পুরুষের সাথে, যাতে তোকে সেফ না করে। আরেকবার যদি এসব দেখি আমি, খুব খারাপ হবে বলে দিলাম। চাঁদনি তপ্ত স্বরে বলল, সেভ করলেই হয়ে গেল। আমি নিজেই মানা করতাম, তোমাকে বলতে হতো না। ওরা সব ফান করেই বলেছিল। কোথায় সে আর কোথায় আমি? তা তো জানি আমি। দুনিয়ায় এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোর মতো কালি ড্রামকে সে কখনো চয়েস করবে না, সেটা আমার জানা কথা। যেটা করে আমি পস্তাচ্ছি সেটা সে আগ বাড়িয়ে কেন করতে যাবে? চাঁদনি চুপ করে গেল। আধার আবারও খোঁচা খুব খারাপভাবে দিল, সাথে আবার জানিয়ে দিল একটা কালো মেয়েকে বিয়ে করে আফসোস করছে, পস্তাচ্ছে। চাঁদনি মলিন হেসে বলল, তোমাকে পস্তাতে তো বলিনি আমি। ছাড়তেছ না কেন? তালাক বললেই তো সব শেষ, বা একটা সাইনেই তোমার সব আফসোস শেষ হয়ে যাবে। এটা বারবার বলার দরকার নেই তো। সবসময় আমার জায়গাটা দেখিয়ে দিয়ে কি পাও তুমি? আধার কিছু বলল না, নিশ্চুপ কফি ঢালতেই থাকলো কাপে। চাঁদনি এসে সোফার উপর বসে। মাঝে মাঝে ইচ্ছে করে এখান থেকে কোথাও পালিয়ে গিয়ে সবাইকে বাঁচিয়ে দিতে। আর কতদিন একটা মানুষের উপর এভাবে বোঝা হয়ে থাকবেও? একটা মানুষ কতক্ষণ আফসোস করতে পারে? কতক্ষণ আরেকটা মানুষকে নিচু করে কথা বলতে পারে? আধার কফি আর স্যান্ডউইচ নিয়ে বেরিয়ে গেল। গোল কাজ টেবিলের ওপর ট্রে রেখে ওর পাশ করে বসলো। চাঁদনি দূরে সরে বসে। আধার বলল, খাইয়ে দিব? পা ভাঙছে, হাত না। রাগ করেছিস? না। কেন বারবার রাগাই দেশ আমাকে? ভালো মেয়ে হয়ে থাকা যায় না? একটু কথা শুনলে কি হয়? আফসোস হয়, আফসোস। কালো হয়ে জন্ম নেওয়ার আফসোস। আধার ওর হাত ধরে বলল, চাঁদনি, আমি তোকে ওভাবে বলতে চাইনি। সরি, সো সরি। এভাবে মুখ কালো করে থাকিস না। চাঁদনি হাত ছাড়া মেরে বলল, সরালো। দাঁতে দাঁত চেপে বলল, তুমি বলতে চাও না কিন্তু বলে ফেলো। আমার হৃদয়টা ফলাফলা করে দাও। আমার কমতিটা মনে করিয়ে দাও। আধার আর কিছু বলার আগেই চাঁদনি স্যান্ডউইচ হাতে নিল। মুখে পুড়ে বলল, খিদে পেয়েছে খুব, প্লিজ আর কিছু বলো না। ইদানিং এসব একদম টলারেট করতে পারি না। আধার প্রথমে কফি নিল, চুমুক দিয়ে বলল, পুরোটা শেষ কর, ওষুধ খেতে হবে। আধার আর চোখে তাকালো ওর দিকে। চাঁদের মুখে খাবার ঠাসা, ওর গলা দিয়ে খাবার নামছে না। আবার বোঝাও যাচ্ছে খুব খিদে পেয়েছে। ইস, অসুস্থ মেয়েটাকে এভাবে না বললেও পারতো। ও তো বলতে চায় না, মন থেকে একটা কথাও বলে না। তবুও রেগে গেলে কেন যেন ঠাস ঠাস এসব কথা কোত্থেকে চলে আসে। আধারের মনটা খারাপ হয়ে গেল। আমার স্ক্রিন লক জানলে কি করে তুমি? চাঁদনির প্রশ্নে আধার তাকালো ওর দিকে। ফোঁস করে শ্বাস ছেড়ে বলল,
তোর স্ক্রিন লক, এফবি পাসওয়ার্ড, গুগল পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, বাকি তোর মোবাইলে যত অ্যাপ আছে সবগুলোর পাসওয়ার্ড জানি আমি। চাঁদনি অবাক হয়ে বলল, কি করে? তোর আর আমার গুগল পাসওয়ার্ড এক। তোর মোবাইলে সব সেটিং আমার মোবাইল থেকে করা। কোন অ্যাপে কি করিস, কার সাথে কথা বলিস, সব তোর মোবাইল ধরা ছাড়াই জেনে যাই আমি। তোর মোবাইলে সব নোটিফিকেশন আমার কাছে চলে আসে। চাঁদনি উদগ্রীব স্বরে বলল, এমন সেটিং কেন করেছো তুমি? কখন করেছো? যেদিন তোকে মোবাইল দিয়েছিলাম সেদিনই। এইভাবে আমার উপর নজরদারি করো তুমি? হুম। আমার কোনো প্রাইভেসি নেই? তোমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করি আমি? জিজ্ঞেস করি কার সাথে কথা বলো তুমি, কোথায় যাও? জিজ্ঞেস কর। আমি তো মিথ্যে বলি না তোকে। তুই তো জিজ্ঞেস করিস না। তোর এসব জানার ইচ্ছে নেই। আমাকে নিয়ে কোনো ইন্টারেস্টই নেই তোর। কিন্তু আমার তো আছে। তুই কাদের সাথে মিশিস, কি করিস, আমাকে তো জানতে হবে। আমার কাছে কোনো প্রাইভেসি নেই তোর। থাকতে পারে না। আমি তোমাকে সব কিছু বলি না আধার ভাই। সন্দেহ করো? নিজেই বলো কেউ ফিরেও তাকাবে না আমার দিকে। আবার নিজেই এভাবে খবরদারি করতেছ। আমি তাকাই না বলে অন্য কেউ তাকাবে না এমন তো না। যার তাকানো সে এমনিতেই তাকাবে। কিন্তু আমার সেটা সহ্য হবে না। তোর উপর কেউ নজর দিতে পারবে না। আমি তোকে ট্রাস্ট করি। কিন্তু এই জেনারেশন বেশি খারাপ। তুই টিনেজ। যে কোনো সময় তোর মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। ফ্রেন্ডসদের পাল্লায় অনেক কিছু করে ফেলতে পারিস। আমি তো তোকে সেই সুযোগ দেব না। ওরা যে তোর রিসিভ করছে আরেকটা ছেলের সাথে, এটাও তোর মনে প্রভাব ফেলবে। এখন তোর ওদের কথাগুলো ভালো লাগছে না, কিন্তু কয়েকদিন পর হয়তো ভালো লাগবে। তোর মন অন্য কোথাও গিয়ে পড়বে। তুই ভুলে যাবি তুই বিবাহিত। যেহেতু তোর বয়স এখনো কম, আমার সাথে তেমন কোনো কথাবার্তা হয় না। তোর স্বাভাবিক, অনেক কিছুই হতে পারে। বাট আমি তো তোকে ভুলতে দেব না চাঁদনি। সহজ স্বীকারোক্তি। কোনো ভাবলেশ নেই। যেন এসব স্বাভাবিক কথা। চাঁদনি লাগতেছে খুব করে। আধার ওকে পেয়েছেটা কি? এতটা খবরদারি, এতটা লুকোচুরি, শেষমেশ নজরদারি করছে ওর উপর। ওর বাবাও তো কোনোদিন এতটা ধরে বেঁধে রাখেনি ওকে। আধার ওর ঘরে থাকতে দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাই যা চাই তাই করবে। এভাবে হস্তক্ষেপ করবে ওর স্বাধীনতায়। এদিকে বলে বউ বলে মানে না, ওদিকে ঠিকই ওর জন্য সীমারেখা টেনে দিচ্ছে। চাঁদনি ফুঁসছে। আধার মিষ্টি করে হাসলো ওর দিকে তাকিয়ে। ওর নাক টেনে দিয়ে বলল, রাগ লাগছে জান। কি করব বল? অমত হলেও আমার সাথে ওরা তোকে বেঁধে দিয়েছে। আমার জিনিসগুলো আমি খুব সেফটির মধ্যে রাখি। খুব কনসার্ন আমি আমার জিনিসগুলো নিয়ে। আমার কিছু শুধুই আমার। আর আমি শেয়ার করি না চাঁদ। আধারের জিনিসের ওপর কেউ নজরও দিতে পারবে না। নিয়ে যাবে তো দূরের কথা, আমি তোকে ছাড়বো না। আর না তোকে ছাড়তে দেব। তুই আধারকে ছেড়ে যেতে চাইলে ধ্বংস হয়ে যাবি রে চাঁদ। তুই আধারে না হলে আধার তোকে ধ্বংস করে দেবে। তোর ধ্বংসাবশেষও বাঁচবে না। ড্রয়িং রুমে সোনালি রঙের আলো জ্বলছে। ওপরে বিশাল রাজকীয় ঝাড়বাতি। ডাইনিং টেবিলে বসে আছে রেহান। আজ ওর মনটা খুব উৎফুল্ল। আজ প্রথমবার রাত ওদের সাথে ডিনার করবে। রাত ওদের সাথে ডিনার করে না। হয় রুমে খায়, নয়তো বাইরে থেকে খেয়ে আসে। দেখে বোঝাই যায় না রাত এ বাড়ির একজন সদস্য। অথচ এ বাড়িতে রাত মাইনে রাখে সবচেয়ে বেশি। রেহানের অনেক দিন ধরে ইচ্ছে করছিল রাতের সাথে খেতে। ও অনেকবার রাতের সাথে কক্ষে গিয়ে খেতে চেয়েছিল। ওর মায়ের ভয়ে পারেনি। সাবিয়া আর রেহান অনেক রিকোয়েস্ট করার পর রাজি করিয়েছে রাতকে একসাথে বসে খাওয়ার জন্য। কয়েকজন সার্ভেন্ট অবিরত কিচেন থেকে ডিশ নিয়ে আসছে। সেগুলো সাজিয়ে দিচ্ছে টেবিলের ওপর। রেহান খুব তাড়াতাড়ি এসে বসে পড়েছে টেবিলে। সবাই আসতে সময় নিচ্ছে। সাবিয়াকে আসতে দেখা গেল। সাবিয়া যেই ওর পাশে চেয়ারে বসতে যাবে, রেহান দুহাতে চেয়ার আঁচলে নিয়ে বলল, না, এখানে না, এটা আবরার ভাইয়ার। আবরার ভাইয়া আমার পাশে বসবে। তুমি অন্য কোথাও বসো। সাবিয়া ওর মাথায় গাঁটটা মেরে অন্য চেয়ারে গিয়ে বসলো। রেহানের রুকিঝুঁকির মাঝেই রাতকে আসতে দেখা গেল চপ্পল পায়ে সিঁড়ি বেয়ে নামলো। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই রেহান ধরফড়িয়ে বলল, ভাইয়া, এখানে এখানে। রেহানের পাশে চেয়ার টেনে বসলো রাত। একটু পর কবিতা এহসান এলেন সেখানে। রাত মিষ্টি করে হাসলো তার দিকে তাকিয়ে। তিনি শ্লেষাত্মক হেসে বললেন, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা হলো। রাত ঠোঁটের হাসি বিস্তৃত করে বলল, ভালো ছিলাম এতক্ষণ। আপনাকে দেখার পর খারাপ হয়ে গেছি। এদিক দিয়ে তোমার সাথে আমার খুব মিলে যায়। আমার পেটে ছেলে না হয়েও তোমার আর আমার ভাবনা
একদম খাপে খাপ। দুজনের মুখে কি অমায়িক হাসি, দেখে মনে হবে দুজনের শুভাকাঙ্ক্ষীর কতদিন পর দেখা হয়েছে, খুশি যেন ধরে না, অথচ দৃষ্টিতে শত্রুতা বিনিময় তাদের। রেহানের মায়ের খোঁজা ভালো লাগলো না। রাতকে নিয়ে কেউ খারাপ কিছু বললেই ওর অসহ্য লাগে। ও উদগ্রীব স্বরে বলল, চুপ করো না আম্মু, ভাইয়ের সাথে এরকম করছো কেন তুমি? বড়দের মাঝে কথা বলছিস কেন? থাপ্পড় দেবো বেয়াদব। ঝাঁঝালো স্বরে রেহান মুখ কালো করে বসল। সাদিক এহসান এলেন সবার শেষে। রাত মাথা তুলল না, এক প্রকার অগ্রাহ্য করলো তাকে। এবারই সব মানুষের সাথেও কথা বলে, এমনকি সাবিহা আর রেহানের মায়ের সাথে পর্যন্ত। দুজন দুজনকে খোঁচাখুচি করে, শুধু এই একটা মানুষের সাথে ওর কথা বলা মানা। কত বছর তাদের মধ্যে শব্দ বিনিময় হয় না, রাতের মনে নেই। সবাই খাচ্ছে। আজ যা যা রান্না হয়েছে সব রাতের ফেভারিট ডিশ। এসব যে সাদিক হাসান স্পেশালি রান্না করতে বলেছেন ও খাবে বলে, সেটাও জানা ওর। তবুও রাতের এসবের দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই ওর। যখন ওর ভালোবাসার দরকার ছিল তখন কেউ ভালোবাসেনি ওকে। এখন এসব আলগা প্রীতের কোনো মানে নেই। টেবিল জুড়ে চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। রেহান কিছু বলতে চাইল, কিছুক্ষণ আইটাই করলো। ও অনেকদিন ধরেই সাদিক হাসানকে একটা কথা বলতে চাচ্ছে, সময় বা সুযোগ কোনোটাই হচ্ছে না। নীরবতা ভেঙে রেহান ডাকলো, বাবা। সাদিক হাসানের দিকে তাকিয়ে বললেন, কি বাবা? iPhone 17 লঞ্চ হয়েছে, আমার লাগবে। রাবিয়া পাশ থেকে বলল, কয়েকদিন আগেই না 16 Pro Max নিলি, এখন আবার 17 লাগবে? বিলাসিতা একটু বেশি হয়ে যাচ্ছে না? রেহান ঠোঁট উল্টে বলল, ওটা তুমি নিয়ে নিও, বাট এখন আমার 17 লাগবে, একদম নিউ। পরে যখন সবার হাতে হাতে থাকবে তখন ফিল পাওয়া যাবে না। মানে তোকে ফুটানি দেখাতেই হবে। এরকম কেন করতেছো তুমি? ওদের কথার মাঝে বাগড়া দিলেন সাদিক হাসান। বললেন, ছোট ভাইয়ের সাথে ঝগড়া কেন করছো সাবিহা? রেহান, কালকে পেয়ে যাবা, আজ রাতটা অপেক্ষা করো। থ্যাংক ইউ বাবা। রেহান চকচকে দৃষ্টিতে তাকালো রাতের দিকে, উৎফুল্ল হয়ে বলল, ভাইয়া, তুমি কিনে ফেলেছো iPhone 17? আমি কিন্তু তোমার আগে পেয়ে যাচ্ছি। তুমি তো সবকিছুই আগে আগে পেয়েছো রেহান, সবকিছুই পেয়েছো তুমি। তোমার সাথে আমার তুলনা চলে না। তোমার বাবা আমাকে কোনোদিন একটা চকলেট কিনে না দিলেও তুমি চাওয়া মাত্রই তোমার জন্য ল্যাম্বরগিনি কিনে দেবে। iPhone 17 তো খুব ছোট্ট একটা জিনিস। রেহান মাথা নুইয়ে ফেলল। রাতের রাগ হলো নিজের ওপর। রেহানের মন খারাপ করে দেওয়া রাতের ভালো লাগে না। ও কখনো সাবিয়া আর রেহানকে আলাদা চোখে দেখে না। নিজের ছোট ভাইকে হিংসে করার মতো নিচু মানসিকতা আর একটাও নেই। কিন্তু তবুও কোথাও যেন একটা ঈর্ষা থেকেই যায়। যা ও পায়নি কোনোদিন, সেটা আরেকজন পাচ্ছে। রেহানকে ওর বাপ পারে না মাথার উপর নিয়ে বসে থাকতে, অথচ ওর বয়সে রাতের সাথে কি কি করেছে। রেহানের মনটা খারাপ হয়ে গেছে। ওর মায়ের ধমকে যতটা না কষ্ট পায়নি, ততটা কষ্ট পেয়েছে রাতের খোঁজায়। ভালোবাসার মানুষগুলোর একটা ছোট্ট কথাও বুকে গিয়ে হিট করে খুব খারাপভাবে। রাত ব্যাকুল দৃষ্টিতে তাকালো রেহানের দিকে। ওর মুখটা করুণ, মাথা নিচু করে বসে আছে। রাতের খারাপ লাগলো। ওর সরল ভাইটা এ বাড়িতে ওকে সবচেয়ে বেশি যে ভালোবাসে, সে হয়তো রেহানি। একটা মানুষকে ভালোবাসা রেহানের কাছ থেকে শিখতে হবে। রেহান ওর প্রিয় মানুষগুলোকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। কেন যে ও কষ্ট দিয়ে ফেললে ছেলেটাকে? রাত ডাকলো, রেহান। রাগ করলি? রেহান ডানে বায়ে মাথা নেড়ে বলল, তোমার উপর রাগ করতে পারি আমি? কালকে ঘুরতে যাবি তোমার সাথে? অবশ্যই, আমি এই সুযোগ কি করে মিস করি। ঠিক আছে তাহলে, আমরা দুই ভাই কাল ঢাকা শহরে ঘুরবো। রেহান উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। সাবিয়া তড়িঘড়ি করে বলল, আমি কি দোষ করেছি? আমি যাব না? আমাকে এইভাবে সাইড করে দেওয়া হচ্ছে কেন? গার্লস নট অ্যালাউড, রাত বলল। রেহান মুখ বাঁকিয়ে বলল, আপুকে নিবা না ভাইয়া? খালি আমাকে গালি দেয়। আমার ভাইকে গালি দেস কেন তুই? ওরে এমনিতেও নিব না, চুন্নি একটা। রেহান খুশিতে জড়িয়ে ধরল ওকে। সাবিহা কপাল চাপড়ালো। মাঝখানে চাঁদনি দুদিন কলেজে যায়নি, পায়ের ব্যথার জন্য। এখন ঠিকভাবে হাঁটতে পারছো, বাধ্যগত কাল কলেজে যেতেই হবে। কাল কলেজে কালচারাল প্রোগ্রাম, গানের প্রতিযোগিতার নাম দেওয়া নিয়ে যে কেচ্ছাই না হয়েছিল, তাও প্রিন্সিপালের সামনে। এরপর যদি ও অ্যাবসেন্ট থাকে, ওকে না কলেজ থেকে বের করে দেয়। চাঁদনি ওর বন্ধুদেরকে অনেকবার সরি বলেছে, বলেছে এসব ঘুমের ঘোরে বলেছে।
অতিরিক্ত ব্যথায় ওর মাইন্ড খারাপ ছিল। কি বলেছে নিজেও জানে না। চাঁদনি অনেক কষ্টে মানিয়েছে ওদেরকে। এক একজনের কি রাগ ওর ওপর। বিশেষ করে হাসনা আর বৃষ্টি বেশি রেগেছিল ওর ওপর। রেহান আর শ্যামের গন্ডারের চামড়া, ওরা কোনো কথাই গায়ে মাখায় না। তবে হাসনা ওকে একটা শর্ত দিয়েছে, ও চাঁদনি সরি অ্যাকসেপ্ট করবে যদি চাঁদনি কালচারাল প্রোগ্রামের দিন শাড়ি পরে আসে। চাঁদনি নবীন বরণের দিনও শাড়ি পরে আসেনি। তখন না হয় ওরা বন্ধু ছিল না, এখন তো ওরা বন্ধু। প্রোগ্রামে হাসনা আর বৃষ্টি আবার ম্যাচিং করে শাড়ি পরবে, চাঁদনিকেও মাস্ট পরতেই হবে। চাঁদনি বলেছে ও শাড়ি নেই, ওকে বাড়ি থেকে শাড়ি পরে যেতে অ্যালাউ করবে না। হাসনা বলেছে তাহলে ওরা আর কথাই বলবে না চাঁদনির সাথে। চাঁদনি পড়েছে মাইনকার চিপায়। শেষমেশ না পেরে বলেছে ওকে ওর বাড়ি থেকে শাড়িও কিনে দিবে না। হাসনা আর বৃষ্টি প্রস্তাব দিয়েছে ওদের সাথে শপিংয়ে যেতে। ওরা ফ্রেন্ড হয়েছে কতদিন, কখনো তো একসাথে ঘুরতে যাওয়া হয়নি ওদের। চাঁদনি রাজি হয়ে গেছে, ওদেরকে আর মিথ্যে বলতে ইচ্ছে করেনি। আজ যেভাবেই হোক ও বাইরে যাবেই। ওরও তো বাইরে যেতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। একটা মানুষের কতক্ষণ বাড়িতে বন্দি হয়ে থাকতে ভালো লাগে। চাঁদনি আধারে কক্ষে যায় না বললেই চলে। আধারই এসে এসে ওর রুমে কবজা করে বসে থাকে। চাঁদনি চলে যেতে বললেও যায় না। চাঁদনির লজ্জা লাগলো আধারে কক্ষে যেতে। ও রুমে আধার আসলে চাঁদনি ওকে উল্টো পাল্টা বলে বের করে দেয়। এখন কি করে নির্লজ্জের মতো ওর রুমে যাবে? চাঁদনি এসব ভাবতে ভাবতেই আধারের রুমের দিকে হাঁটা দিল। আধার কারোর সাথে চ্যাটিং করছিল। কিছুক্ষণ পর পর অট্ট হাসছে। চাঁদনি কে ভ্রু কুচকে তাকালো। আধার ওকে দেখতেই বলল, আরে কে এসেছে আমার রুমে? আপনি আপনার পায়ে ধুলো আমার রুমে দিয়েছেন? তা তো আমার বিশ্বাসই হচ্ছে না। চাঁদনি স্বাভাবিক গলায় বলল, কথা আছে তোমার সাথে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ করো না। আধার ভ্রু নাচালো। চাঁদনি বলল, একবার আপনি, একবার তুমি, একবার তুই, যে কোনো একটা ডাকলে সুবিধা হয়। তোর অসুবিধা করতেই তো আমার বেশি ভালো লাগে। বস। চাঁদনি দাঁড়িয়ে থাকলো। আধার ওর কবজি ধরে বসালো ওকে ওর পাশে। চাঁদনি দূরত্ব রেখে বসলো। বলল, হাসতেছ কেন এভাবে? হঠাৎ একটা কথা মনে পড়ল। আচ্ছা, কি কথা জিজ্ঞেস কর। এত উদাস কেন তুই আমার ব্যাপারে? বলো। বলি তাহলে, হ্যাঁ। জানিস, ফার্স্ট ইয়ারে না একটা মেয়ে আসছে। ওর সাথে একবার কথা বলেছিলাম শুধু। এরপর থেকেই পিছে পিছে ঘুরতেছে। কোত্থেকে আমার আইডি পেয়েছে কে জানে। মেসেজ দিয়েছে, খুব বোকা বোকা মেসেজ। সবাই তো আর তোমার মতো চালাক না। চাঁদের কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। আধার ভাব নিয়ে বলল, তা ঠিক বলেছিস। তুমি না সাবিয়া আপুকে ভালোবাসতে, এখন আবার আরেকজনের কথা বলছো কেন? রিলেশনে তো অনেকজনের সাথেই ছিলাম আমি। কয়জনের সাথে? গুনিনি কখনো। চাঁদনি অতিষ্ঠ হয়ে বলল, সিরিয়াসলি? কয়টা লাগে তোমার আধার ভাই? এদিকে ঢাকায় এসে জেনেছি তুমি সাবিয়া আপুকে ভালোবাসতে। আবার বাড়ির সবাই জানে তুমি অর্পিতা আপুকে ভালোবাসো। তার নামের পাশে লাভ ইমোজি দিয়ে নাম্বার সেভ করেছো। আবার আজকে আরেকটা মেয়ের সাথে মনে করার কথা হাসছো। তুমি অ্যাকচুয়ালি ভালোটা কাকে বাসো বলবে আমাকে? আধার মুখ বিকৃত করে বলল, ধুর, আমি আসলে কাউকেই ভালোবাসি না। আর অর্পিতা, হ্যাঁ মানছি ও সুন্দর ছিল, পারফেক্ট ছিল সব দিক দিয়ে। হাত ফসকে পালিয়ে যাওয়ায় আফসোসও হয়েছিল। বাট ওই মেয়ে এত গায়ে পড়া ছিল, ভালোবাসা টাসা কিছু ছিল না। গেলেই খালি ঘেঁষাঘেঁষি করতো। বাড়ির সবাই মনে করতো আমাদের মধ্যে লুতুপুতু প্রেম ছিল। আসলে এমন কিছুই না। বিয়ে শপিং করতে গিয়েছিলাম, তখন আমার মোবাইল নিয়ে নিজের নাম এভাবে সেভ করে দিয়েছে। যেদিন কল করেছিল, ওই যে ট্রেনে, ওই দিনই ব্লক মেরে দিয়েছি। আধারে চোখে মুখে বিরক্তি। চাঁদনি বলল, আর সাবিয়া আপু? ওর জন্য রিয়েল ফিলিংস ছিল। রিয়েল ফিলিংস থাকলে শুধু একটু ভুল বোঝাবুঝিতে এভাবে ফেলে চলে যাওয়া যায়? এভাবে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসে যাওয়া যায়? আধারের জন্য সব সম্ভব। ও আমার ইগো হার্ট করেছে। জানিস ওকে আমি কতবার আমাকে বিয়ে করে নেওয়ার জন্য বলেছিলাম। পরিবারে দোহাই দিয়ে এড়িয়ে গেছে সব সময়। শেষে কি বলল? আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি কি ওর জন্য অপেক্ষা করে বসে থাকতাম? মেয়ের অভাব ছিল এদেশে। আমি নিজের ইগো জাহির করার জন্য সবাইকে ছেড়ে দিতে পারবো। চাঁদনি চুপ থাকলো ক্ষণকাল। একটু পর উদগ্রীব স্বরে বলল, আমাকেও ছেড়ে দাও তাহলে। আমি তো তোমার ইগো কম হার্ট করি না। তোকে ছেড়ে দিলে তুই খুশি হবি? খুব। এভাবে বলতে পারলি চাঁদনি? না, তোকে ছাড়বো না আমি। তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এই জিনিসটাকে হেলা করতে পারি না আমি। তোকে আটকে রাখা আর তোর উপর অধিকার দেখানোর যে মজাটা আছে, ওটা আলাদাই।
চাঁদনি শ্রেষাত্মক হাসল, ক্রুদ্ধ স্বরে বলল, বেগানা পুরুষের কথা বললে নাকি গুনাহ হয়? এই যে তুমি একটা বেগানা নারীর কথা ভেবে নির্লজ্জের মতো হাসতেছ, তোমার গুনাহ হচ্ছে না? না সব হাদিস আমার ব্যাপারে? বুঝতে পেরেছিস দেখে ভালো লাগছে। ফালতু কথা রাখো। রাখলাম। চাঁদনি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি একটু বাইরে যাব। বাইরে কেন যাবি? চাঁদনি আইটাই করলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ফ্রেন্ডরা শপিং করতে যাচ্ছে, আমাকেও যেতে বলেছে ওদের সাথে। আমি যাই? আদার নাকচ করে বলল, কোনো দরকার নেই। তোর কি কি লাগবে আমাকে লিস্ট করে দে, আমি এনে দেব। চাঁদনি অনুনয় করলো, প্লিজ যেতে দাও। জিনিসগুলো আমাকে চয়েস করে নিতে হবে, আর আমি ওদেরকে বলে ফেলেছি আমি যাব। প্লিজ দাদা ভাই, আমি কোথাও যাইনি। আমার বাড়ি টু কলেজ, কলেজ টু বাড়ি করতে আর ভালো লাগে না। এই বন্দিত্ব আমার সহ্য হয় না। যাইতে দাও। আধার ওর দিকে না তাকিয়েই বলল, আমি নিয়ে যাব। কোথায় কোথায় যেতে ইচ্ছে করতেছে বল। ওদের সাথে গেলে সমস্যাটা কি? না মানে না, কথা একবারে বুঝোস না? চাঁদনির মনটা খারাপ হয়ে গেল, ঠোঁট কামড়ে কান্না আটকালো। কত আশা করে এসেছিল বলতে, আধার সব ভাবনায় পানি ঢেলে দিল। চাঁদনি উঠে দাঁড়ালো, জেদি গলায় বলল, আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। তুই জাস্ট বের হয়ে দেখ, আমি তোর সাথে কি করি। আমি তোকে কষ্ট দিতে চাইছি না চাঁদনি, রুমে যা। কি করবে তুমি? এবার যদি তুমি আমাকে আরেকটা উল্টোপাল্টা কথা বলো, আমি সব বাবাকে বলবো। আধার চোখ পাকিয়ে তাকালো ওর দিকে, বেমুটো স্বরে বলল, চাচুর ভয় দেখাচ্ছিস? তুই হয়তো জানিস না আমি কাউকে ভয় পাই না। আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোকে, বুঝেছিস? কথা অমান্য করবি না। আমার সাথে কোন দিক দিয়ে জিততে পারবি না তুই। চাঁদনির ঠোঁট কাঁপছে। ওর খুব খারাপ কিছু বলে কষ্ট দিতে চায় আধারকে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চাঁদনি ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। আধার কিছুক্ষণ রুমে বসে বকাবকি করলো ওকে। এই মেয়ে একবারই কথা শোনে না। কেন আধারকে একটু মানে না ও? মানে? আধার একটু পর রুমে গেল ওর। চাঁদনি তখন মন খারাপ করে বসে আছে। কেঁদে কেটে গাল ওর না ভেজিয়ে ফেলেছে। আধার এসেই বলল, কি লাগবে চাঁদ, আমাকে বল, আমি এনে দেব। কিছু লাগবে না, বাজখাই কণ্ঠে বলল চাঁদনি। আধার নরম স্বরে বলল, প্লিজ বল, আমি এনে দেবো তো। তোকে এত স্বাধীনতাও দিতে পারবো না আমি। কলেজে যাস ওটা আলাদা কথা, বাট কলেজের রাস্তা ছাড়া আর কিছু চিনিস না তুই। দুদিনের পাতানো বন্ধুদের সাথে ঘুরতে যাবি, ওদের সাথে তোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবো আমি? এ তো কুল আমি না তো। আমার টেনশন হবে, বোঝ না একটু। সবকিছু আমাকেই কেন বুঝতে হবে? আদার এগিয়ে গিয়ে দু হাতে ওর গাল চেপে ধরল, অতিষ্ঠ হয়ে পড়ল, বল না, বল না কি লাগবে, আমি এনে দিব তো। তুই চাইলে তোকে সহ নিয়ে যাবো শপিং এ। যাবো না আমি। কি লাগবে বল। সবসময় চেপে ধরো কেন, ছাড়ো। আগে বল, তারপর ছেড়ে দেব। তোকে ছাড়তে আমার ভালো লাগে না, বুঝোস না? চাঁদনি তাকালো আধারের দিকে। আধার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনি বুঝলো আঁধারে পছন্দ মতো উত্তর না দেওয়া পর্যন্ত চাঁদনি ছাড়া পাবে না। ঠিক আছে, শপিংয়ে যাওয়া না গেলেও শাড়ি তো পাওয়া যাবে, চাঁদনি ভাবলো। চাঁদনি ভাঙ্গা গলায় বলল, একটা শাড়ি? শাড়ি? শাড়ি কেন? আমি গানের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি। আমার দুজন ফ্রেন্ড ম্যাচিং করে শাড়ি পরে যাবে, আমাকেও পরতে বলেছে। আমি তো নবীন বরণেও শাড়ি পরে যাইনি। আধা ছেড়ে দিল ওর গাল, সোজা হয়ে দাঁড়িয়ে মলিন স্বরে বলল, গানের প্রতিযোগিতায় নাম দিয়েছিস, একবার বললিও না। তোমার সাথে আমার স্বাভাবিক কথা কখন হয়? যখনই কথা হয় তখনই খোঁচা মারো আমাকে। আমার আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না। ঠিক আছে, বাট তুই তো শাড়ি পরতে পারিস না। ইউটিউব দেখে পরবো কোনো রকম, তবু আমি শাড়ি পরেই যাব। ওদেরকে কথা দিয়ে ফেলেছি যে। আধার উদ্বিগ্ন স্বরে বলল, শাড়ি পরলে তোকে সুন্দর লাগবে না, আর শাড়ি সামলাতেও পারবি না তুই। বিশ্বাস কর, কাজের বেটি রহিমার মতো লাগবে তোকে। লাগুক না, তবু আমি ওদের সাথে ম্যাচ করতে চাই। শাড়ি না চাঁদ, আমি তোর শাড়ি পরে বাইরে যেতে দেব না। তোর জন্য আমি ড্রেস কিনে আনি। ড্রেস না, শাড়ি। আধার শাসিয়ে বলল, শাড়ি পরতে পারবি না তুই। অন্য কিছু বল, অন্য যা কিছু চাইবি সব এনে দেব, বাট শাড়ি না। শাড়ির ভূত মাথা থেকে ফেল, নয়তো কালচারাল প্রোগ্রামেই যাইতে দেব না একদম। চাঁদনি ফুঁসতে ফুঁসতে তাকালো। আধার বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আধারের ছোটবেলার একটা কথা মনে আছে। আধারের বয়স তখন কত হবে, এই 14-15। ও যে চাঁদনিকে এখন খ্যাপায় এমন না, আধার ছোটবেলায়ও চাঁদনিকে কালি ড্রাম বলে খ্যাপাতো। একবার হয়েছিলটা কি, পুতুল খেলার সময় চাঁদনি একটা লাল শাড়ি পরে বউ সেজেছিল। কি যে সুন্দর লেগেছিল সেদিন চাঁদনিকে। আধারে একটা ক্লোজ ফ্রেন্ড সেদিন বাড়িতে এলো। চাঁদনিকে দেখে খালি বলেছিল, তোর বোনটা কি সুন্দর আধার।
কি কিউট তোর বোনটা। আধারে এখনো মনে পড়লে হিংসায় বুক জ্বলে। চাঁদনি ওর কাছে না থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওর সাথে থাকলে চাঁদনির ওপর কারো ছায়াও সহ্য করতে পারে না। আধার কিন্তু খুব হিংসাত্মক। আধার খুব হিংসাত্মক এই বিষয়ে। কেন যেন চাঁদনির ব্যাপারে এসব মানতেই পারে না। আধার নিজের সফট কর্নারটা বোঝে। ও তো অবুঝ বাচ্চা না। ছোটবেলা থেকে ও চাঁদনির সাথেই বড় হয়েছে। চাঁদনির জন্য ওর আবেগটা সবচেয়ে বেশি। ওই যে শুধু ইগোর জন্য আবেগটা দেখাতে পারে না। বলদ মেয়ে একটা। মেয়েটা বোঝেও না। এই যে আধার যখন বাড়িতে থাকে, তখন সারাক্ষণ চাঁদনির পাশ ঘেঁষে বসে থাকে। চাঁদনি ওকে কত কি বলে, পিঞ্চ মারে, রুম থেকে পর্যন্ত বেরিয়ে যেতে বলে, নির্লজ্জ বলে, ক্যারেক্টারলেস বলে। আধার সত্যি নির্লজ্জের মতো ওর কাছাকাছি থাকে তবুও। ওর পায়ে পায়ে ঘোরে। এত কথা শোনার পরও অন্য মেয়ে হলে ফিরেও তাকাতো না। কারো সাহসও হতো না ওকে এভাবে অবজ্ঞা করার। কত মেয়েকে নিজের জন্য কাঁদিয়ে ছেড়েছে ও। চাঁদনি কেন বোঝে না ওর মূল্যটা? চাঁদনির বোঝা উচিত। চাঁদনির একটু ভালোবাসা উচিত আধারকে। তোমাদের কি মনে হয়? আধার কি চাঁদনিকে শাড়ি কিনে দেবে? আগামী পর্বে শুনতে থাকো। গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। এখানে কাজল লেখা সম্পূর্ণ উপন্যাসটি পেয়ে যাবে।